আজ আমরা শুরু করব অধ্যায় 12 গোলক। তো গোলক বিষয়টা কি বা গোলক জিনিসটা কি? খুব সহজ কথায় বলতে গেলে গোলক হচ্ছে এমন একটা ঘনবস্তু যেটা নিরেট হতে পারে বা যেটা ফাঁপা হতে পারে এবং সেটা পুরো দেখতে সম্পূর্ণ একটা গোলাকার হবে। ঠিক আছে? তো এইটা আমরা যে পাবো কিরকম না, যদি আমরা ধরো একটা অর্ধবৃত্তাকার এরকম চাকতি নিই, ঠিক আছে, এরকম ধরো একটা অর্ধবৃত্তাকার চাকতি নিই। এবার এই চাকতিটাকে, এর এই যে ব্যাসটাকে যদি অক্ষটা ধরে আমরা এই চাকতিটাকে এরকম ঘোরাই, ঠিক আছে, একটা অর্ধবৃত্তাকার চাকতির ব্যাসকে অক্ষ ধরে যদি চাকতিটা আমরা সম্পূর্ণভাবে এক পাক দিই, মানে যেরকম ভাবে পৃথিবী ঘুরছে আর কি নিজের অক্ষের চারিদিকে, এরকম সম্পূর্ণ যদি এক পাক দিই, তাহলে যে ঘনবস্তুটা তৈরি হবে সেটাকেই আমরা গোলক বলবো। মানে যেটা হচ্ছে এরকম একটা দেখতে, এটা 3D হবে। ঠিক আছে, এবার এর হচ্ছে দু ধরনের হতে পারে। ফাঁপা গোলক হতে পারে, মানে যেটার ভেতরটা ফাঁপা, যখন আমাদের টেনিস বল হয়, ফুটবল হয়। ঠিক আছে, আর কি হতে পারে, নিরেট বল হতে পারে বা নিরেট গোলক হতে পারে। যেমন আমরা গুলি, যে ছোটবেলায় তোমরা গুলি খেলেছো কাঁচের, সেই গুলি হতে পারে। বা দেখবে সাইকেলের সাইকেল চালাও, সাইকেল রিপেয়ারিং এর সময় দেখবে সাইকেলের প্যাডেলে বা সাইকেলের চাকার বিয়ারিং এ দেখবে ছোট ছোট লোহার বল লাগানো থাকে, তো সেইগুলো কিন্তু নিরেট গুলি হয়। ঠিক আছে, তো এরকম এই গোলক হচ্ছে কিন্তু দু রকমের হতে পারে, সেটা নিরেট হতে পারে আর ফাঁপা গোলক হতে পারে। এখন আমরা এবার এই নিরেট গোলক বা ফাঁপা গোলক এদের কিন্তু যে সূত্রগুলো আছে সেইগুলো শিখবো। তার আগে শিখবো যে জেনে নেবো যে এটার কটা তল আছে। তো এই গোলকটা স্বাভাবিকভাবেই দেখা যাচ্ছে যে গোলকটার কটা তল আছে, গোলকটার কিন্তু একটাই তল আছে। গোলকের একটাই হচ্ছে একটি বক্রতল আছে, গোলকের একটি মাত্র বক্রতল আছে। ঠিক আছে, এখন এই গোলকটাকে যে আমরা বললাম যে এই অর্ধগোলাকৃতি একটা অংশ বা অর্ধ বৃত্তাকার একটা অংশকে আমরা ব্যাস ধরে, ব্যাসটাকে অক্ষ ধরে ঘুরিয়ে যে গোলক পেলাম, তার মানে এর যখন ব্যাস আছে মানেই বোঝা যাচ্ছে যে এই গোলকের যেটা আছে সেটা কি আছে, ব্যাসার্ধ আছে, তাই তো, ব্যাসার্ধ আর আছে। তাহলে একটা গোলকের যদি আমরা ব্যাসার্ধ আর ধরি, এবারে সূত্রগুলো আমরা একটু দেখি না। একটা গোলকের যদি ব্যাসার্ধ আর ধরি, তাহলে এই যে গোলকটা, এর সমগ্র তলের ক্ষেত্রফল, না এর সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে, 4πr²। একটা গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল হবে 4πr², 4πr² বর্গ একক, 4πr² বর্গ একক। এটা হবে একটা গোলকের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র। এখানে আমাদের ব্যাসার্ধটা যদি জানা থাকে আর এর মান, তাহলে সেখানে আমরা আর এর মান বসিয়ে এই গোলকটার এই সমগ্র তলের ক্ষেত্রফল, মানে ওই কতটা জায়গা পাশটা আছে, ঠিক আছে, সেইটা আমরা বের করে নিতে পারবো। আর এর কি জানতে হবে না, আর এর জানতে হবে হচ্ছে এর আয়তন, এর আয়তন। তাহলে গোলকের আয়তনের সূত্র কি না, গোলকের আয়তনের সূত্র হচ্ছে 4/3 πr³ ঘন একক, 4/3 πr³ ঘন একক। এটা হচ্ছে গোলকের আয়তনের সূত্র। ঠিক আছে, গোলকের এই দুটো সূত্র নিয়ে কিন্তু সমস্ত অঙ্ক আমাদের হয়ে যাবে। তো এটা হয়ে গেল সম্পূর্ণ গোলক। ফাঁপা গোলকটাই আমরা পরে আসছি, আগে নিরেট গোলকের ব্যাপারগুলো একটুখানি বুঝে নিই। এটা হয়ে গেল আমাদের সম্পূর্ণ গোলক এবং সেটা নিরেটের নর্মালি। এবার আমরা আরেকটা জিনিস দেখব, সেটা হচ্ছে অর্ধগোলক। অর্ধগোলক বিষয়টা কি না, অর্ধগোলক মানে হাফ যেটা হবে, ধরো একটা উল্টানো বাটিকে যদি তুমি ভাবো, ঠিক আছে, তো এরকম যে উল্টানো বাটিটা আছে, এই অংশটা হচ্ছে আমাদের অর্ধগোলক, এই অংশটা হচ্ছে আমাদের অর্ধগোলক। তো অর্ধগোলকের কি থাকে না, অর্ধগোলকের হচ্ছে এই ব্যাস আছে। এখন এই অর্ধগোলকটা যদি নিরেট অর্ধগোলক হয়, এই অর্ধগোলকটা যদি নিরেট অর্ধগোলক হয়, তাহলে কি হয়, তাহলে এর সেক্ষেত্রে নিরেট অর্ধগোলকের কতটা তল আছে। যেমন তোমরা বিড়লা প্ল্যানেটোরিয়াম যদি যাও, ঠিক আছে, তাহলে দেখবে যে বিড়লা প্ল্যানেটোরিয়ামটা যেটা ওই মাথাটা এরকম গোল করে আছে, যে তারামণ্ডল আর কি, তার মাথাটা দেখবে এরকম গোল করে আছে, সেটাও কিন্তু একটু অর্ধগোলাকৃতির মতোই দেখতে। ঠিক আছে, তো এই যে অর্ধগোলাকৃতি, এইটা যদি নিরেট অর্ধগোলক হয়, তাহলে কিন্তু সেটার দুটো তল হয়। এই তলার যে অংশ, এটা একটা বৃত্তাকার সমতল হয়, এই যে তলার অংশটা, এটা একটা বৃত্তাকার সমতল হয়। আর এই উপরের অংশটা কিন্তু বক্রতল হয় একটা। তাহলে নিরেট গোলকের যদিও একটাই তল আছে, কিন্তু নিরেট অর্ধগোলকের দুটো তল আছে, একটা বৃত্তাকার সমতল আছে আর একটা শুধু বক্রতল আছে। তাহলে এর যদি আমরা
সমবল বার করি, ঠিক আছে, এর তাহলে দুটো তল হচ্ছে, একটা পার্শ্বতল বা বক্রতল আর একটা সমতল, তাই তো। তো যদি নিরেট গোলকের নিরেট অর্ধগোলকের, তাহলে নিরেট অর্ধগোলকের বক্রতলের যদি ক্ষেত্রফল বের করতে দেয়, মানে এই যে এই বক্রতলের ক্ষেত্রফল তাহলে কত হবে না, দেখো পুরো সম্পূর্ণ গোলকের বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 4πr², মানে এই যে এই গোটাটাই হচ্ছে 4πr²। তাহলে এটাকে যদি আমরা হাফ করে দিই, তাহলে এই অংশটা কত পেতে হবে, 4πr² কে হাফ করে দিলে কত হবে, 2πr²। তাহলে নিরেট অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল হবে 2πr² বর্গ একক। নিরেট অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল হবে 2πr² বর্গ একক। আর যদি সমগ্রতল নিই, না নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল হয়ে যাবে, দেখো এইটা হয়ে যাচ্ছে আমাদের 2πr², আর এখানে যে বৃত্তাকার সমতল আছে, তার মানে এটা কি একটা বৃত্ত যার ব্যাসার্ধ হচ্ছে আর, মানে এই জায়গাটা আমাদের এমনি একটা বৃত্তই আছে, ঠিক আছে। তাহলে যার ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে বৃত্তের ক্ষেত্রফল কত, πr²। তার মানে এই জায়গাটার ক্ষেত্রফল আমাদের হয়ে যাবে πr²। তাহলে সমগ্রতলের ক্ষেত্রফলটা কত হবে, এটা প্লাস এটা, মানে 2πr² প্লাস πr², মানে হয়ে যাবে 3πr², ঠিক আছে, এত বর্গ একক। এটা তখনই হবে যদি এই অর্ধগোলকটা নিরেট হয়। আর যদি অর্ধগোলকটা ফাঁপা হয়, মানে এই জায়গাটা যেমন ধরো একটা উল্টানো বাটি, কাচের বাটি হোক বা স্টিলের বাটি হোক, যদিও তার উপরের অংশটা একটু চ্যাপটাই থাকে, কিন্তু আমরা ওটাকে মোটামুটি আন্দাজ করে বুঝতে পারি। বা একটা যদি টেনিস বলকে যদি কাটা হয়, সেটারও যেরকম ভেতরটা ফাঁপা থাকে, ঠিক আছে। বা কড়া ভাবতে পারো, ঠিক আছে, কড়া যেই কড়ায় আমাদের রান্না হয় বাড়িতে, সেটা কিন্তু সম্পূর্ণ একটা অর্ধগোলাকৃতির মতো হয় এবং তার উপরের অংশটা ফাঁপা থাকে, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে তার ক্ষেত্রফল, যদিও সেটা ফাঁপা হয় এবং তার কিছুটা বেধ থাকে, তার ফর্মুলাটা আমরা আলাদা করে বের করব, কিন্তু ওই ধারণাটা তুমি বুঝতে পারো যে ফাঁপা অর্ধগোলক বলতে কি বোঝানো হচ্ছে। তো সেই জায়গায় কিন্তু এই অংশটা থাকে না, তাহলে সেই ফাঁপা অর্ধগোলক হলে কিন্তু তার বক্রতলের ক্ষেত্রফল 2πr² হবে, বা সমগ্রতলের ক্ষেত্রফল 2πr² হবে, কারণ এই তলার অংশটা তার নেই, ঠিক আছে। আর তাহলে আরেকটা কি ফর্মুলা পড়ে এলো না, আয়তন। তাহলে নিরেট অর্ধগোলকের আয়তন কত হবে, নিরেট অর্ধগোলকের আয়তন হবে, যেহেতু দেখো এই পুরোটার আয়তন হচ্ছে 4/3πr², তাহলে সেম ভাবে এটাকে যদি আমরা হাফ করি, তাহলে আয়তন তার কত হবে, এইটারই হাফ হয়ে যাবে। তাহলে 4/3 হাফ করলে কত হবে, 2/3। তাহলে নিরেট অর্ধগোলকের আয়তনের ফর্মুলা হবে 2/3πr³ ঘন একক, 2/3πr³ ঘন একক, ঠিক আছে। তো এই ফর্মুলাগুলো দিয়ে কিন্তু মোটামুটি আমাদের অঙ্ক এই চ্যাপ্টারের হবে। এগুলো হচ্ছে গোলকের, নিরেট গোলকের, ঠিক আছে, এই দুটো হচ্ছে নিরেট গোলকের, আর এই দুটো হচ্ছে নিরেট অর্ধগোলকের। এই ফর্মুলাগুলো দিয়ে আমাদের এই চ্যাপ্টারের বেশিরভাগ অঙ্ক হবে। আর তাছাড়াও নিরেট ফাঁপা গোলক আছে, শুধু ফাঁপা গোলক আছে, ফাঁপা গোলক বা ফাঁপা অর্ধগোলক আছে, তারগুলো কি করে করব সেগুলো আমরা আস্তে আস্তে করতে করতে শিখবো। আগে আমরা এই ফর্মুলাগুলো দিয়ে কিছু অঙ্ক দেখি। আচ্ছা, এবার তাহলে আমরা বইয়ের কিছু উদাহরণ আগে দেখে নিই। যেমন প্রয়োগ একটা কি করে দিয়েছে দেখো, যে একটি যদি বলটির ব্যাস 42 সেমি হয়, তাহলে বলটিতে কতটা চামড়া আছে। মানে একটা বল আছে, ঠিক আছে, একটা বল আছে, সেই বলটার ব্যাস বলেছে 42 সেমি, ঠিক আছে। তাহলে বলটায় কতটা চামড়া আছে, তো বলটায় চামড়া আছে মানে কি, তার বক্রতলের ক্ষেত্রফলটা, তার পুরো পার্শ্বতলের ক্ষেত্রফলটা। তাহলে ব্যাস যদি 42 হয়, তাহলে ব্যাসার্ধ কত হবে 21, আর কত চামড়া আছে সেইটার জন্য কি বক্রতলের ক্ষেত্রফল মানে 4πr²। তাহলে আমরা এখানে যদি মান বসাই, 4 × 22/7 × 21 × 21, এত বর্গ সেমি চামড়া আছে। এটা যদি কাটি 3 × 7 = 21 হয়ে যাবে। আর তারপর এইগুলোকে গুণ করব, গুণ করলে যত হবে, গুণ করলে কত হবে, 5544 বর্গ সেমি, এত বর্গ সেমি তাহলে চামড়া আছে, ঠিক আছে। এইভাবে বের করতে হবে। পরের অঙ্কটা দেখ, প্রয়োগ 2 এ কি বলছে, নিজেদের করতে বলেছে। তাহলে প্রয়োগ 2টা একটু দেখি। প্রয়োগ দিয়ে বলছে লোহার পাতে তৈরি একটি গোলকের ব্যাস 14 সেমি। লোহার পাতে তৈরি একটি গোলকের ব্যাস 14 সেমি। গোলকটিকে রং করতে প্রতি বর্গ সেমি 2.50 টাকা হিসাবে কত খরচ পড়বে। তাহলে গোলকটার ব্যাস দিয়ে দিয়েছে 14 সেমি, তাহলে ব্যাসার্ধ কত হবে, গোলকের ব্যাসার্ধ হবে হচ্ছে 14/2 = 7 সেমি। এরকম একটা গোলক আছে, তার ব্যাসার্ধ হচ্ছে 7 সেমি। এবার সেটাকে রং করতে হবে। তো
চারিদিকটা যদি রং করে তার মানে এটাও কি বক্ষতলের ক্ষেত্রফলটাই বের করতে হবে। তাহলে এদের বক্ষতলের ক্ষেত্রফল বের করতে, তাহলে গোলকের বক্ষতলের ক্ষেত্রফল ফর্মুলা হচ্ছে 4πr²। ঠিক আছে, কারণ 4 গুণ 22/7 গুণ 7 গুণ 7 এত বর্গ সেমি। একটা 7 7 কেটে যাবে, তাহলে এখানে এটা গুণ হবে 22 4 কত 88, 88কে 7 দিয়ে গুণ করে 27 56 6 হাতে 5 27 56 57 58 59 60 61 61, তাহলে 616 বর্গ সেমি। তাহলে এই যে গোলকার বলটা আছে তার বক্ষতলের ক্ষেত্রফল হচ্ছে 616 বর্গ সেমি। ঠিক আছে, এবার বলছে এটাকে রং করতে হবে। 1 বর্গ সেমি রং করতে খরচা পড়েছে 2.50 টাকা। তাহলে এই যে এত 616 বর্গ সেমি বেরিয়েছে, এটা রং করতে কত খরচ হবে? তাহলে প্রতি বর্গ সেমি 2.50 টাকা হিসাবে বলটি রং করতে খরচ হবে কত হবে? এটার সঙ্গে 2.50 গুণ হয়ে যাবে, তাহলে 616 ইন্টু 2.50 টাকা। এখন এটা গুণ করতে হবে, গুণ করে যেটা হবে সেটাই উত্তর। ঠিক আছে, তাহলে গুণটা করো। এটাকে আমরা তাহলে ওই 2.5 দিয়ে গুণ করলেই হবে, বা 25 দিয়ে গুণ করতে। তাহলে এটাকে যদি 25 দিয়ে গুণ করি তাহলে বেরোবে হচ্ছে 5 6 30 0, হাতে রইল 3, 5 5 8, 5 6 30, তারপর 2 6 2 12, 2 হাতে রইল 1, 2 1 2 1 3, 2 6 12, তাহলে 0 0 4 5 1, আর এই শূন্যটা এখানে বসবে। এবার দশমিকের জন্য দুটো দশমিক এখানে চলে আসবে, তাই তো? তাহলে হয়ে যাবে 1540, 1540 টাকা। এটা হচ্ছে এই বলটা রং করতে খরচ হবে। বোঝা গেল? আচ্ছা, এরপরে দেখো প্রয়োগ 2 হলো। প্রয়োগ 3 কি দিয়েছে? প্রয়োগ 3 এবার আয়তনের বের করার জন্য দিয়েছে না। 14 সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট গোলকাকার একটি নিরেট পাথরে কতটা পরিমাণ পাথর আছে? কোনো একটা বস্তুতে যতটা পরিমাণ পদার্থ থাকে সেটাকেই তার আয়তন বলে। ঠিক আছে, তাহলে এটার আয়তন আমরা বের করব। তাহলে নিরেট গোলকের ব্যাস দিয়েছে 14, তাহলে ব্যাসার্ধ কত হবে? 7 সেমি, আর আয়তন কত হবে? 4/3πr²। তো এটা কাটাকুটি করে যা হবে সেটাই উত্তর। ঠিক আছে, এটা তোমরা নিজেরা করবে। আচ্ছা, আমরা প্রয়োগ 4টা করি। প্রয়োগ 4 কি বলছে? প্রয়োগ 4 বলছে 0.7 ডেসিমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের কোনো পাথরে 0.7 ডেসিমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের কোনো পাথরের গোলকাকার বল চৌবাচ্চার জলে ডোবালে কতটা পরিমাণ জল অপসারিত হবে। মানে ধরো একটা এরকম চৌবাচ্চা আছে, ঠিক আছে, এই চৌবাচ্চায় একটা ধরো জল আছে, কানায় কানায় ভর্তি আছে হয়তো জল। ঠিক আছে, তাহলে এটাতে যদি আমরা একটা নিরেট গোলকাকার বল ফেলি, তাহলে সেই বলটা কি করে? কোনো একটা আয়তন তরল পদার্থে যদি আমরা কিছু একটা ডোবাই, তাহলে কি করে? সে তার নিজের আয়তনের সমান আয়তন বিশিষ্ট জলকে অপসারিত করবে, তাই তো? এই পরিমাণ আয়তনের জল অপসারিত হবে। তাহলে এই গোলকটার যে আয়তনটা হবে সেই পরিমাণ আয়তনের জলই কিন্তু আমাদের ওটা থেকে অপসারিত হবে। তাহলে আমাদের এখানে যেহেতু গোলকের ব্যাসার্ধ দিয়েছে 0.7 ডেসিমি, তাহলে গোলকাকার বলের ব্যাসার্ধ 0.7 ডেসিমি। তাহলে গোলকাকার বলের আয়তন হবে 4/3πr³ সমান 4/3 ইন্টু 22/7 ইন্টু 0.7টাকে আমরা লিখতে পারি 7/10 ইন্টু 7/10 ইন্টু 7/10। ঠিক আছে, এত ঘন ডেসিমি, এত ঘন ডেসিমি। আচ্ছা, একটা 7 7 কাটবে, আর কিন্তু কিছু কাটবে না। তাহলে এখানে তলায় 10, এইগুলো কাটতে পারে। ঠিক আছে, এগুলো কাটতেও পারো, নাও কাটতে পারো। যদি আমরা কেটেও দিই, এটাকে 10 দিয়ে 2 দিয়ে কাটলে 5, এটা 2, আবার এটা 2 দিয়ে কাটলে 5, আর আবার এটাকে 2 দিয়ে কাটলে 11, এটা 2 দিয়ে কাটলে 5। তাহলে উপরে থেকে যাচ্ছে 11 7 7, 7 7 49, 49কে 11 দিয়ে গুণ করলে 49কে 11 দিয়ে গুণ 11 9 99, 11 9 99 9, হাতে রইল 9, আর 11 4 44, 45 46 47 48 49 50 51 52 53, 539 বাই নিচে 5 5 25 5 125, 125কে 3 দিয়ে গুণ করলে হয় 375, 125কে 3 দিয়ে গুণ করলে হয় 375।
75। ঠিক আছে, এবার তাহলে এত ঘন ডেসিমি জল। এবার এটাকে যদি আমরা মিশ্র ভগ্নাংশে করি তাহলে কত বেরোবে? আমরা 375 দিয়ে যদি ভাগ করি, 1-এ 375 যাবে, তাহলে বিয়োগ করলে নামবে 4। তারপর হাতে নেই এটা, তাহলে 13 থেকে 7 বাদ দিলে 6, হাতে 1 এটা 4 হলো 1, তাহলে উত্তর পড়বে 1/164/375 ঘন ডেসিমিটার। এত ঘন ডেসিমিটার আছে। এখানে আর একটা বলি যে এটা আমরা 8 নম্বর চ্যাপ্টারে বা 4 নম্বর চ্যাপ্টারে বলেছি যে যখন তরল পদার্থ থাকবে, তরল পদার্থের ক্ষেত্রে এর আয়তনটা আমরা চেষ্টা করব লিটারে লেখা, এবং তার জন্য আমরা মনে রাখবো 1 ঘন ডেসিমি সমান হচ্ছে আমাদের 1 লিটার। 1 ঘন ডেসিমি সমান হচ্ছে 1 লিটার। ঠিক আছে, তাহলে এখানে যেহেতু এটা ঘন ডেসিমিতেই বেরিয়েছে 1/164/375 ঘন ডেসিমি, তাহলে এটাকে আমরা লিটারেও লিখতে পারি। 1/164/375 ঘন ডেসিমিটাকে আমরা লিটারেও লিখতে পারি। ঠিক আছে, 1/164/375 লিটার জল অপসারিত হবে। ঠিক আছে, নাও করে নাও। আচ্ছা, এবার প্রয়োগ 5টা একটু দেখে নাও। বলছে যদি কোনো গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল 2464 বর্গমিটার হয় তবে ওই গোলকের আয়তন কত? তাহলে আমাদের গোলকটার সমগ্র তলের ক্ষেত্রফল দিয়েছে, মানে 4πr², এটার মান দিয়ে দিয়েছে 2464। ঠিক আছে, তাহলে সেখান থেকে আমাদের গোলকের আয়তন মানে 4/3πr³, এটা হচ্ছে প্রয়োগ 5। তাহলে 4/3πr³, এটার মান কত সেটা চেয়েছে। ঠিক আছে, তাহলে এই যে সমগ্র তলের ক্ষেত্রফল এটা দিয়ে দিয়েছে, এখান থেকে আমরা তাহলে কি করতে পারি, আগে ব্যাসার্ধের মান বের করে নিতে পারি। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি দিয়েছি 4 গুণ 22/7 ইন্টু r² সমান লিখতে পারি 2 4 6 4। ঠিক আছে, তাহলে সেখান থেকে r² এর মান কত হবে, r² সমান হবে 2 4 6 4 ইন্টু 7/4 ইন্টু 22। এবার আমরা এটা কাটাকুটি করবো, কাটাকুটি করে দেখবো কত হবে। তো এটাকে যদি আমরা 4 দিয়ে ভাগ করে দিই, 4 6 24, তারপর 4 1 4 2 4, আবার 4 6 24, 616। তারপর এটাকে যদি আমরা 2 দিয়ে কাটি এটা পাবো 11, এটা 2 দিয়ে কাটলে 2 3 6, একটা যাবে না, তাহলে 0 বসবে, 2 8 16, 308। এরপর 11 দিয়ে এটাকে গেলে 11 2 22, 30 থেকে 22 বাদ দিলে 8 নামবে, 8 আর 8 88, তাহলে 28। ঠিক আছে, তাহলে বেরোলো 28 ইন্টু 7। আর সেখান থেকে তাহলে আর কত পাবো, আর সমান হচ্ছে √, 28কে ভাঙলে হয় 2 2 4, 4 7 28, আর এই 7টা পড়ে আছে। ঠিক আছে, তাহলে এটা দুটো 2 এর জন্য একটা 2, আর দুটো 7 এর জন্য একটা 7 বেরোবে। তাহলে আর এর মান পাবো হচ্ছে 7 2 14, বা এটা পুরো গুণ করেও তোমরা লিখতে পারো। 28কে 7 দিয়ে গুণ করলে 196 হয়, তো 196 বর্গমূল হবে 14। তাহলে আমরা ব্যাসার্ধের মান পেয়ে গেলাম 14 সেমি। ঠিক আছে, ব্যাসার্ধের মান পেয়ে গেলাম 14 মিটার। এবার সেইটা আমরা যদি এই আয়তনের এখানে বসাই, তাহলে দেখো বইতে ক্যালকুলেশনটা করেই দেওয়া আছে। ঠিক আছে, তাহলে এখানে যদি আমরা বসাই 4/3 ইন্টু 22/7 ইন্টু আর এর মান পেয়েছি 14 ইন্টু 14 ইন্টু 14, একটা কেটে যাবে, 7 2 14, বাকি কিছু কাটবে না। তাহলে এই পুরো গুণটা করে 3 দিয়ে যদি ভাগ করা হয়, মিশ্র ভগ্নাংশ করতে পারো, অথবা যদি এটা আবৃত্ত দশমিকে করো তাহলে 2.96, আবৃত্ত দশমিকের মান হয়ে যাবে আমাদের 11498.67, এত ঘন মিটার, এত ঘন মিটার। ঠিক আছে, তো এইভাবে করতে পারো। এগুলোকে আবৃত্ত দশমিকে করতে পারো, যে তখন 2 ঘর অবধি রাখবে, মানে 3 ঘর অবধি যাবে, গিয়ে 3 নম্বর স্থানটা দেখে 2 নম্বর ঘরে কত হবে লিখে দেবে। যদি 3 নম্বর বা সহস্রাংশের ঘরে যদি 5 বা তার বেশি থাকলে তাহলে শতাংশটাকে 1 বাড়িয়ে দেবে, আর যদি সহস্রাংশ ঘরে 5-এর কম থাকে তাহলে শতাংশটা যা আছে তাই লিখে দেবে, যে আবৃত্ত দশমিক দিয়ে করবে। আচ্ছা, এবার প্রয়োগ 6 দেখো। প্রয়োগ 6 কি বলেছে না, যদি একটি অর্ধগোলাকার নিরেট ঘনবস্তুর ব্যাসার্ধের দৈর্ঘ্য 14 সেমি হয় তবে তার সমগ্র তলের ক্ষেত্রফল কত? যেহেতু নিরেট অর্ধগোলক বলেছে, ঠিক আছে, অর্ধগোলাকার নিরেট ঘনবস্তু বলেছে, তাহলে তার সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্রটা আমরা কি দেখলাম একটু আগে, কত হয় 3πr²। হ্যাঁ, তাহলে আমরা 3πr² মান দিয়ে, ব্যাসার্ধ আর এর মান 14 দিয়েছে, তাহলে 3πr² মান দিয়ে করে নেবো কত হচ্ছে। হ্যাঁ, যেমন এই যে, তাহলে কত হবে, এটা প্রয়োগ 6, তাহলে কত হবে 3πr² দিয়ে r² এর মান হচ্ছে, আর এর মান দেওয়া আছে হচ্ছে 14, তাহলে 3 গুণ 22/7 ইন্টু 14 ইন্টু 14, একটা কাটলে 2 হবে। তাহলে এখানে আমরা গুণটা করে দেখব, 3 2 6, 22কে 6 দিয়ে গুণ করলে কত হয়, 22 যদি 6 দিয়ে গুণ করি, 6 2 12, 2 হাতে রইল 1, 6 2 13, 132, সেটাকে আমরা 14 দিয়ে গুণ করব। ঠিক আছে, 4 2 8,
4 3 12 2 হাতে 1 4 1 4 1 5 বসে গেল, এখানে 2 3 1, তাহলে হয়ে গেল 8 4 8 1, তাহলে 1848 এত এককটা কি আছে, একক কিন্তু এই পরিমিতির অঙ্কে একক অবশ্যই প্রত্যেকটা জায়গায় লিখবে, না হলেই কিন্তু নাম্বার কেটে নেওয়া হবে। তাহলে এত বর্গ সেমি, এত বর্গ সেমি, ঠিক আছে, এইভাবে করা যেতে পারে। আচ্ছা, প্রয়োগ 7টা নিজে করি, প্রয়োগ 7টা করতে দিয়েছে, চলো আমরা প্রয়োগ 7টা করি। প্রয়োগ 7-এ দেখো কি দিয়েছে, প্রয়োগ 7-এ বলছে যে অর্ধগোলাকৃতি একটি বাটি তৈরি করতে যদি 173.25 বর্গ সেমি পাত লাগে তবে ওই বাটিটির মুখের ব্যাস কত। এখন এরকম একটা অর্ধগোলাকৃতি বাটি আছে, ঠিক আছে, এরকম একটা অর্ধগোলাকৃতি বাটি আছে, এই বাটিটা তৈরি করতে 173.25 বর্গ সেমি পাত লেগেছে, মানে এই যে বাটিটা তৈরি করতে যে পাতটা লেগেছে, এই পাতটার ক্ষেত্রফল পাতটা, ঠিক আছে, পাত লেগেছে 173.25 বর্গ সেমি পাত লেগেছে। তাহলে এই বাটিটার মুখের ব্যাসের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে, মানে এটা ধরো মুখ, এই মুখের ব্যাসের দৈর্ঘ্যটা নির্ণয় করতে দিয়েছে। এখন দেখো যেহেতু এই বাটিটা ফাঁপা বাটি, তো তাহলে এর কিন্তু আমরা সমগ্রতলের ক্ষেত্রফলটা নেব না, এর কিন্তু আমরা বক্রতলের ক্ষেত্রফলটাই ধরবো, যেহেতু এটা ফাঁপা বাটি, তার মানে এইটা হচ্ছে 2πr² এর মান। তাহলে আমরা ধরে নেবো, ধরি বাটিটির মুখের ব্যাসার্ধ 8 সেমি, তাহলে বাটিটির বক্রতলের ক্ষেত্রফল 2πr² বর্গ সেমি, ঠিক আছে। এবার এটার মানই দিয়ে দিয়েছে এইটা, তাহলে সেখান থেকেই আমরা আর এর মান বের করবো। তাহলে শর্তানুসারে 2πr² সমান 173.25 বা 2 গুণ 22/7 ইন্টু r² সমান 17325, দশমিকটা তুলে দিচ্ছি, বাই 100, বা r² সমান 17325 ইন্টু 7 বাই তলায় 100 ইন্টু 2 ইন্টু 22, 100 ইন্টু 2 ইন্টু 22, ঠিক আছে। আচ্ছা, এটাকে যদি আমরা 5 দিয়ে কাটি, এটা 5 দিয়ে কাটলে হবে 20, এটাকে যদি 5 দিয়ে কাটি, 5 3 15, 2 3 5 4 20, 3 2 5 6 30, 2 5 5 5 25, ঠিক আছে। তাহলে আবার 5 দিয়ে কাটবে, 5 দিয়ে কাটলে এটা 4, এটা 5 দিয়ে কাটলে 5 6 30, 4 6 5 9 45, 1 5 5 3 15। আচ্ছা, এবার এটাকে 11 দিয়ে কাটাতে দিয়েছে, দেখো 11 দিয়ে এটাকে কাটলে হয় 2, এটাকে 11 দিয়ে কাটলে হয় 11 6 66, আর 3 বারবে 3 3, তাহলে 11 3 33, ঠিক আছে। তাহলে 63 হবে, তাহলে আমরা উপরে পেলাম 63 ইন্টু 7, আর নিচে পেলাম 4 2 2, ঠিক আছে। তাহলে বা আর সমান হচ্ছে √63টা ভাঙলে 3 3 7 9 63, আবার 9টা 3 3, তাহলে 3 ইন্টু 3 ইন্টু 3 3 9, 9 7 63, ঠিক আছে। আর একটা 7 আছে, নিচে আছে 4 ইন্টু 2 ইন্টু 2, ঠিক আছে, তার মানে 16, মানে 4 ইন্টু 4ই আছে, তাহলে বেরোবে কত, এই তো একটা 3 একটা 7, মানে 21, আর এখানে বেরোবে হচ্ছে 4, 21/4, এটা হয়ে যাবে আমাদের ব্যাসার্ধ। আর ব্যাস কত হবে, তাহলে ব্যাস হয়ে যাবে এর ডবল, এর দ্বিগুণ, ব্যাস সমান 2r সমান 21/4 ইন্টু 2, যদি এটা কাটে দিই তাহলে 21/2 সমান হবে কিন্তু 10.5, এটাই খুব ভুল হয়, 1.5 কিন্তু লিখবে না, ঠিক আছে, কারণ আগেও বলেছি অনেক জায়গাতেই, এই 2 দিয়ে যখন ভাগ করছি, প্রথমে 2 1 2, এটা 1 নামলো, যাচ্ছে না, মানেই কিন্তু এখানে দশমিক দিয়ে শূন্য হবে না, আমাদেরকে প্রত্যেকটা লাইনে যদি একটা সংখ্যা নামে তাহলে আমাদের অবশ্যই এটাকে ভাগ করতে হবে, যদি ভাগ না যায় আমাদের এখানে শূন্য বসিয়ে শূন্য আনতে হবে পাশে, ঠিক আছে, শূন্য বসিয়ে আমাদের এখানে শূন্য, মানে 1 0 0, এখানেও পাশেও বসিয়ে দেবে না, যে শূন্য বসিয়ে 10 হয়ে গেল তারপরে এটা হবে, না না, প্রত্যেকটা যখনই একটা ফেস নাম্বার উপর থেকে নামবে তখন কিন্তু আমাদের একটা বার ভাগ যেতে হবে, মানে এখানে যাচ্ছে না, মানে 2 0 0, এবার এই বিয়োগটা নামলো, এবার বিয়োগ নামলো, এবার আমরা দশমিক বসাবো, এখানে দশমিক বসিয়ে শূন্য হলো, তারপর 5-এ 10 হলো, ঠিক আছে। এই ভাগটা খুব ভুল হয়, জন্য দেখিয়ে দিলাম, তাড়াহুড়োয় 1.5 লিখে বেরিয়ে যাও অনেক স্টুডেন্ট, খেয়াল রাখবে এটা, প্রত্যেকটা ফেস নাম্বার যখনই ওপর থেকে একটা নামবে তখন কিন্তু আমাদের একবার ভাগ করতেই হবে, যদি কিছু দিয়ে না যায় আমরা জিরোর গুণিতকে লিখব, তাহলে এটা হবে এত
সেম। ঠিক আছে, তো এটা করে নাও। আচ্ছা, এবার তাহলে প্রয়োগ 8টা একটু দেখে নাও। প্রয়োগ 8টা কি বলছে, যে যদি একটি পাথরের অর্ধগোলাকার নিরেট ঘনবস্তুর ব্যাসার্ধের দৈর্ঘ্য 14 সেমি হয়, তবে তাতে কতটা পরিমাণ পাথর আছে। ওই সেম, যে কতটা পরিমাণ পাথর আছে মানেই হচ্ছে তার আয়তনটা। তাহলে অর্ধগোলাকার নিরেট ঘনবস্তু বলেছে, নিরেট পাথর বলেছে, তাহলে তার ব্যাসার্ধ যদি 14 হয়, তাহলে তাতে পাথর কত আছে, 2/3 পাই আর কিউব, 2/3 পাই আর কিউব করে। এবার এই ভ্যালুগুলো আমরা ইউজ করে গুণ করে কত হবে উত্তর, এটা নিজেরা করবে। প্রয়োগ 9টা দেখে নাও কি বলছে না, প্রয়োগ 9টা বলছে এই দুটি গোলকাকার ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত যদি 1:4 হয়, তাহলে তাদের আয়তনের অনুপাত কত, মানে 4πr1² / 4πr2²। এইটার অনুপাতটা দিয়ে দিয়েছে। সেখান থেকে আমরা r1/r2 মান কত হবে সেইটা বের করব। তারপর আমাদের আয়তনের অনুপাত বের করতে বলেছে, মানে 4/3 πr1³ / 4/3 πr2³ সেটার মান কত হবে আমরা বের করে নেবো। একদম বইতে করেই দেওয়া আছে, এটা একটু দেখে নাও। ঠিক আছে, এবার আমরা প্রয়োগ 10টা করবো। প্রয়োগ 10টা কি দিয়েছে দেখো, যদি দুটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 1:2 হয়, তাহলে তাদের সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় করে। তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত কত দিয়ে দিয়েছে, 1:2। তাহলে আমরা এরকম ধরতে পারি, ধরি গোলক দুটির ব্যাসার্ধ 1:2 দিয়েছে। তাহলে r একক ও 2r একক, r একক ও 2r একক। এবার আমাদের বের করতে দিয়েছে তাদের সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত কত। তাহলে প্রথম গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল বাই দ্বিতীয় গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল সমান, আমরা পাবো সমগ্র তলের ক্ষেত্রফলের 4πr²। তাহলে 4π আর r²টাই প্রথমটার জন্য r² হবে, বাই দ্বিতীয়টা কত হবে 4π × 2r এর হোল স্কোয়ার। আচ্ছা, এবার 4π কেটে যাবে, তাহলে আমাদের পড়ে থাকবে r²/4r²। r² কেটে গেলে হয়ে যাবে 1/4। তাহলে অ্যান্সার হবে 1:4। তাহলে গোলক দুটির সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত হবে 1:4। ঠিক আছে, এটাও যদি আয়তনের দিত তাহলে আয়তনটাও এইভাবে করতাম, তখন 1:8 হয়ে যেত, কারণ কিউব আছে। ঠিক আছে, তো এইভাবে করা যাবে অঙ্কগুলো। আচ্ছা, এবার আমরা প্রয়োগ 11 আর 12টা একটু দেখব পরে, আমরা যখন ফাঁপা গোলকটা করব। ঠিক আছে, প্রয়োগ 11-12 আমরা পরে দেখব। তার আগে আমরা একটু অনুশীলনীটা এবার শুরু করি, তারপর আবার পরের দিকে আমরা এইগুলো একটু দেখব। এবার আমরা তাহলে কোষে দেখি 12 শুরু করব। দেখো, কোষে দেখি 12 প্রথম অঙ্কটা কি বলছে না, একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10.5 সেমি হলে তার সমগ্র তলের ক্ষেত্রফল কত। যেহেতু নিরেট বা ফাঁপা কিছু বলেন, তাহলে আমরা নিরেট গোলকই ধরে নেব। তাহলে গোলকের ব্যাসার্ধ কত দিয়েছে, গোলকের ব্যাসার্ধ হচ্ছে 10.5 সেমি। গোলকের ব্যাসার্ধ হচ্ছে 10.5 সেমি। তাহলে আমাদের বের করতে বলেছে তার সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল সমান, ফর্মুলা কি, 4πr² সমান 4 × 22/7 ইন্টু আর এর মান দিয়েছে 10.5। তাহলে এটাকে আমরা 105/10 ভাবে লিখতে পারি, ইন্টু 105/10, 105/10 ইন্টু 105/10। ঠিক আছে, আচ্ছা, এটাকে যদি আমরা 5 দিয়ে কাটি, 5 দুগুণে 10, এটাকে 5 দিয়ে কাটলে 5 2 10, 5 1 5 21। আবার এটাকে যদি 5 দিয়ে কাটি, এটা 2 পাবো আর এটা পাবো 21। এবার এখানে এই 4টা যদি কাটি, 2 দুগুণে 4, এটা 2 কেটে যাবে, আবার এই দুইটা কেটে যাবে। ঠিক আছে, আর এখানে 7টাকে 21 দিয়ে কাটলে পেয়ে যাবো 3। তাহলে নিচে কিছু নেই, ওপরে পাচ্ছি 22 × 3 × 21, 22 × 3 × 21। তাহলে এটা গুণ করো, গুণ করে দেখো কত হবে। আচ্ছা, এখানে লিখবে অবশ্যই বর্গ সেমি। ঠিক আছে, তাহলে এটা গুণ করবে, গুণ করে দেখবে এটা হবে 1386 বর্গ সেমি, 1386 বর্গ সেমি। ঠিক আছে, করে নাও।
এবার আমরা দুইয়ের অঙ্কটা করব। আচ্ছা, দুইয়ের অঙ্কটা কি বলেছে যে একটি চামড়ার বল তৈরি করতে প্রতি বর্গ সেমি 17.50 টাকা হিসাবে মোট 431.20 টাকা লেগেছে। তাহলে বলটির ব্যাসের দৈর্ঘ্য কত? এরকম একটা বল আছে, এই বলটার ব্যাসের দৈর্ঘ্য জিজ্ঞেস করছে। আমরা ধরো ব্যাসার্ধ আর ধরে নিচ্ছি। এবার এই বলটা তৈরি করতে যে চামড়াটা লেগেছে, এই যে পাশের যে চামড়াটা লেগেছে, সেই চামড়াটার প্রতি বর্গ সেমি 17.50 টাকা হিসেবে টোটাল 431.20 টাকা লেগেছে। তাহলে বলটির ব্যাসের দৈর্ঘ্য কত? তাহলে এই সমগ্রতলে, এটাই হচ্ছে সমগ্রতল, তাহলে সমগ্রতলের ক্ষেত্রফলটা কি হবে? টোটাল যত খরচ হয়েছে বাই 1 বর্গ সেমির জন্য যত খরচ হয়েছে সেটাই হচ্ছে আমাদের সমগ্রতলের ক্ষেত্রফল। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে এই সমগ্রতলটা লিখে ফেলি। তাহলে ধরি বলটির ব্যাসার্ধ হচ্ছে আর সেমি। তাহলে বলটির সমগ্রতলের ক্ষেত্রফল হয়ে যাবে 4πr² বর্গ সেমি। এবার আমাদের কি দিয়েছে না, প্রতি বর্গ সেমি 17.50 টাকা হিসাবে যদি আমরা এই যে এত বর্গ সেমি তৈরি করি, বা এত বর্গ সেমি তৈরি করতে কত খরচা হবে না, এটার সঙ্গে ওই 17.50 গুণ হবে। তাহলে প্রতি বর্গ সেমি 17.50 টাকা হিসাবে 4πr² বর্গ সেমি বল তৈরিতে খরচ হবে কত খরচ হবে? এটা ইন্টু এইটা 4πr² ইন্টু 17.50 টাকা, এত টাকা খরচ হবে। এবার এই টাকাটাই, টোটাল যে টাকাটা, এইটাই দিয়ে দিয়েছে 431.20। তার মানে আমরা শর্তানুসারে লিখতে পারি এটা সমান 431.20। তাহলে শর্তানুসারে 4πr² ইন্টু 17.50 সমান 431.20, বা 4πr² সমান 431.20 বাই 17.50। ঠিক আছে, এবার এখানে আমাদের এই দুটো দশমিক উঠে যাবে, আর এই শূন্যগুলো কেটে দিতে পারি। তাহলে বা এখানে 4 গুণ 22/7 ইন্টু r² সমান পাবো 4312 বাই 175। এগুলো এবার নিচে চলে যাবে। আচ্ছা, এরপরে তাহলে আমরা এই হিসাবটা একটুখানি এখানে করছি। তাহলে বা r² সমান পাবো 4312 ইন্টু 7 বাই, তলায় 175 আছে, ইন্টু 4 ইন্টু 22। ঠিক আছে, এবার এটা যদি কাটাকুটি করি, দেখো কাটাকুটি করলে প্রথমে যদি আমরা এটাকে 4 দিয়েই কেটে দিই। ঠিক আছে, এটা 4 দিয়ে করলে 4 1 4, তারপর 3টা যাবে না, 31 ধরতে হবে। আচ্ছা, তার জন্য একটা শূন্য বসিয়ে 31, 4 7 28, তারপর 3 নামবে, 2 32, 4 8 32। ঠিক আছে, 4 8 32। এবার আমরা এটাকে 2 দিয়ে যদি কাটি, এটা 11 হবে। এটাকে 2 দিয়ে কাটলে 2 5 10, 2 3 6, 1 8, 2 9 18। ঠিক আছে, তারপর আমরা যদি পুরোটাকে আবার 11 দিয়ে কেটে দিই, 11 4 44 হবে, 9 নামবে, 9 9 আর 9 49, এটা হবে। আচ্ছা, এবার এটা দেখবো 7 দিয়ে যদি কাটাকুটি যায়, 7 দিয়ে বা যদি কাটাকুটি যায়, এটাকে 7 দিয়ে, 7 2 14 আর 3 5 15, তাহলে 7 দিয়ে একবার কাটাকুটি যাবে। তাহলে এটাকে যদি 7 দিয়ে, এটাকে 7 দিয়ে কাটলে 7 2 14, 3 5 35 নামবে, 7 5 35। তাহলে আমরা পেয়েছি 49/25। তাহলে বা আর সমান পাবো, এটাকে বর্গমূল করে দেবো, 49/25 বর্গমূল করলে হবে 7/5। তাহলে আর বা ব্যাসার্ধের মান বেরোলো 7/5। আর আমাদের উত্তরটা কি চেয়েছে? উত্তরটা চেয়েছে যে বলটির ব্যাসের দৈর্ঘ্য কত। তাহলে বলটির ব্যাসের দৈর্ঘ্য আমরা পাবো, ডবল হয়ে যাবে, 2r সমান 2 গুণ 7/5 সমান 14/5। এটাকে করলে হবে 2.8 সেমি। ঠিক আছে, 14/5 দশমিকে কনভার্ট করলে হবে 2.8 সেমি। তাহলে আমাদের উত্তর হয়ে যাবে ওই বলটা যেটা আছে, বলটার ব্যাসের দৈর্ঘ্য 2.8 সেমি। ঠিক আছে, করে নাও।
এবার আমরা 3-এর অঙ্কটা করব। দেখো 3-এর অঙ্কটা কি দিয়েছে না, স্কুলে শর্টপাট খেলার সময় যে বলটি ব্যবহার করা হয় তার ব্যাসের দৈর্ঘ্য 7 সেমি, তাহলে বলটিতে কত ঘন সেমি লোহা আছে। শর্টপাট মানে সেটা দেবে ভারী একটা নিরেট লোহার বল থাকে, সেটাকে সেই এরমভাবে ছুঁড়তে এতটাই ভারী হয় যে আমরা নর্মালি যে বলগুলোকে এরকম জোরে ছুঁড়ি সেটা কিন্তু চলে যায়। এটা মানে ওইভাবে যদি ছুঁড়ে হয় তাহলে কিন্তু হাতে কাঁধে লেগে যেতে পারে, ঠিক আছে। সেটা আমরা এইভাবে চাগিয়ে এইভাবে ছুঁড়ি, একটা বেশ বড় বল থাকে, হ্যাঁ। তো ওইটাই হচ্ছে শর্টপাটের বল। তো শর্টপাট খেলার সময় যে বলটা ব্যবহার করা হয়, ঠিক আছে, এই যে বলটা ব্যবহার করা হয় সেই বলটার ব্যাস দিয়ে দিয়েছে 7 সেমি, তাহলে সেটাতে কত ঘন সেমি লোহা আছে। তাহলে ব্যাস যদি 7 হয়, ব্যাসার্ধ কত হবে, হাফ হবে, 7/2 হবে, হ্যাঁ। করে তাহলে ব্যাসার্ধ জানি, সেখান থেকে আমরা আয়তনের ফর্মুলা দিয়ে ওইটার আয়তন বের করে নেবো, সেটাই বুঝে যাব কত ঘন সেমি লোহা আছে। তাহলে লিখবো যে লোহার বলটির ব্যাসার্ধ হচ্ছে 7/2 সেমি। লোহার বলটির আয়তন সমান আমরা পাবো, ফর্মুলা হচ্ছে 4/3 পাই আর কিউব সমান 4/3 ইন্টু 22/7 ইন্টু আর মানে এটা, তাহলে 7/2 ইন্টু 7/2 ইন্টু 7/2, ঠিক আছে, এত ঘন সেমি। এবার যদি আমরা এটা কাটাকুটি করি, একটা 7 কেটে যাবে, আচ্ছা এটাকে 2 দিয়ে কাটলে 2, এটা 2 কেটে যাবে, আর কিন্তু কিছু কাটা যাবে না। তাহলে এইগুলোকে আমরা গুণ করে পাবো, আচ্ছা আর একটা কেটে নিতে পারি, এই 2টা যদি কাটি তাহলে এখানে পেয়ে যাবো 11। তাহলে উপরে পাচ্ছি আমরা 11 ইন্টু 7 ইন্টু 7, আর নিচে পাচ্ছি 3। তাহলে 11 ইন্টু 7 ইন্টু 7 মানে 49, 49কে 11 দিয়ে গুণ করলে আমরা একটু আগে একটা অঙ্ক করেছি, বেরোয় 539/3, 539/3 ঘন সেমি। এবার এটাকে যদি আমরা মিশ্র ভগ্নাংশ করি, 539কে আমরা 3 দিয়ে দেওয়া হয়, 3 1 কে 3, 2 3, 3 7 21, 2 9, 3 9 27, 2, তাহলে 2/3, তাহলে আমরা উত্তরে 1790.2/3 ঘন সেমি, ঠিক আছে। এত ঘন সেমি হচ্ছে লোহার বলটার আয়তন। তাহলে আমরা উত্তরটা লিখতে পারি, উত্তর বলটিতে 169.2/3 ঘন সেমি লোহা আছে, তো ঘন সেমি লোহা আছে, ঠিক আছে। আচ্ছা এবার 4-এর অঙ্কটা কি দিয়েছে, এবার 4-এর অঙ্কটা কি দিয়েছে দেখো, 4-এরটা বলছে যে 28 সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট একটি নিরেট গোলক জলে সম্পূর্ণভাবে নিমজ্জিত করলে যে পরিমাণ জল অপসারিত হয় তার আয়তন কত, বা তত্ত্বর আয়তন কত। তো একটু আগে একটা প্রয়োগে দেখিয়েছে যে একটা যদি জলের মধ্যে যদি কোনো একটা বলকে আমরা ডোবাই, তাহলে সেই বলটা কি করবে, তার সমপরিমাণ আয়তনের জল অপসারিত করবে। তাহলে এই বলটার আয়তন বের করলেই আমরা কিন্তু বেরিয়ে যাবে যে কত পরিমাণ জল এটা অপসারিত করবে। এবার এই যে বলটা আছে এর ব্যাস দিয়ে দিয়েছে 28, তাহলে ব্যাসার্ধ কত হবে 14। সেখান থেকে আমরা ওই 4/3 পাই আর কিউব ফর্মুলা দিয়ে আয়তনটা বের করে নিতে পারবো, যেটা আয়তন বেরোবে সেই তত পরিমাণ জলই অপসারিত করবে, ঠিক আছে। এটা তাহলে তোমরা নিজেরা করবে, বাড়িতে হোমওয়ার্ক থাকলো। আমি 5-এরটা দেখাচ্ছি। 5-এরটা কি দিয়েছে না 5-এরটা দিয়েছে যে কোনো গোলকাকার গ্যাস বেলুন ফোলাবার সময় তার ব্যাসার্ধের দৈর্ঘ্য 7 সেমি থেকে 21 সেমি হলে বেলুনটির পূর্বের ও পরের সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত কত। তাহলে একটা বেলুনকে ফোলানো হচ্ছে, প্রথমে সেই বেলুনটার ব্যাসার্ধের দৈর্ঘ্য ছিল 7 সেমি, আর তারপর ফোলানোর পরে তার ব্যাসার্ধের দৈর্ঘ্য হয়ে গেল 21 সেমি, ঠিক আছে। তাহলে ফোলাবার আগে আর ফোলাবার পরে তার সমগ্র তলের আয়তনের অনুপাত কত। তাহলে ফোলাবার সময়ে প্রথমে কত ব্যাসার্ধ ছিল, তাহলে বেলুনটির পূর্বের ব্যাসার্ধ হচ্ছে 7 সেমি, বেলুনটির পূর্বের ব্যাসার্ধ হচ্ছে 7 সেমি। আর যখন ফোলানো হয়ে গেছে, ফোলাবার পরে ব্যাসার্ধ হয়ে গেছে 21 সেমি। তাহলে আমাদের উত্তর বের করতে দিয়েছে যে এই ফোলাবার পূর্বের আর পরের ব্যাস সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত কত। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত আমরা কি জানি, 4πr²। তাহলে আমরা সরাসরি লিখতে পারি বেলুন ফোলাবার পূর্বের সমগ্র তলের ক্ষেত্রফল
বাই বেলুন ফোলাবার পরের সমগ্রতলের ক্ষেত্রফল সমান হবে আমাদের ফর্মুলা হচ্ছে 4πr², তাহলে 4π ইন্টু প্রথমে হচ্ছে 7, তাহলে 7 স্কোয়ার বাই 4π ইন্টু পরে হচ্ছে 21 ব্যাসার্ধ, তাহলে 4π ইন্টু 21 স্কোয়ার এত। আচ্ছা, এখানে 4π কেটে যাবে, তাহলে ওপরে হচ্ছে 7 ইন্টু 7 আর নিচে হচ্ছে 21 ইন্টু 21, কাটাকুটি করলে 1 1, এখানে হচ্ছে 3 3, তাই তো। তাহলে 1/9, তাহলে অনুপাতটা কত হচ্ছে 1:9। তাহলে উত্তর কি লিখবো, বেলুনটির উত্তর হয়ে গেল আমাদের 1:9। বেলুনটির পূর্বের ও পরের সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত হয়ে যাবে আমাদের 1:9। বেলুনটি ফোলাবার পূর্বের মানে যখন ফোলাচ্ছে, একদম যখন ফোলানো হয়নি তখন তো সেটা চুপসে আছে, কিন্তু ফোলানো শুরু করার কিছুক্ষণ পরে আর কি, প্রথমে 7 ছিল, তারপর আরো বেশি ফোলাতে ওটা 21 হয়ে গেছে। আর এই দুটো সময়ের যে ক্ষেত্রফল ছিল তার আয়তনের ক্ষেত্রফলের অনুপাত হয়ে গেল 1:9। ঠিক আছে, পড়েন। 6এরটা কি বলছে, অর্ধগোলাকৃতি একটি বাটি তৈরি করতে 127.2/7 বর্গ সেমি পাত লেগেছে, তাহলে বাটিটির মুখের ব্যাসের দৈর্ঘ্য কত? এটা যেহেতু বাটি করেছে মানে ভেতরটা ফাঁপা, তাহলে শুধু এটার বক্রতলের ক্ষেত্রফল বার করলেই হবে। ধরি বাটিটির মুখের ব্যাসার্ধ 8 সেমি, তাহলে বাটিটির বক্রতলের ক্ষেত্রফল 2πr² বর্গ সেমি। এবার এই 2πr² সমানই দিয়েছে 127.2/7। এবার এটা সমাধান করতে হবে। 127কে 7 দিয়ে গুণ করে 2 দিয়ে যোগ কর, (891/7) 8² সমান পাবো 891 ইন্টু 7/7 ইন্টু 2 ইন্টু 22, 7 7 কেটে যাবে। এটাকে 11 দিয়ে কাটবি, এটা 11 দিয়ে কাটলে 2 হবে, এটাকে 11 দিয়ে কাটলে 11 8 88, 1 নামবে, 1 1 11, 1 11 বা আর সমান হবে √81 জায়গায় 9 ইন্টু 9 তলায় 2 ইন্টু 2, সুতরাং আর সমান 9/2। তাহলে এটা বেরিয়ে যাবে ব্যাসার্ধ, আর ব্যাসটা এর ডবল হয়ে যাবে। বাটিটির মুখের ব্যাস 9 সেমি, বাটিটির মুখের ব্যাস 9 সেমি। 7এরটা বলছে একটি নিরেট লোহার গোলার ব্যাসার্ধের দৈর্ঘ্য 2.1 সেমি, ওই গোলাটিতে কত ঘন সেমি লোহা আছে সেটা বের করতে বলেছে, আর এই লোহার বক্রতলের ক্ষেত্রফল, ব্যাসার্ধ দিয়ে দিয়েছে, সেখান থেকে আয়তন আর বক্রতলের ক্ষেত্রফল বের করব। আর নিরেট আছে, এটা নিরেট গোলার ব্যাসার্ধ 2.1 সেমি, নিরেট গোলার আয়তন 4/3πr³ 22/7 ইন্টু 21/10 ইন্টু 21/10 ইন্টু 21/10 ঘন সেমি। ঠিক আছে, আয়তনটা এটা ঘন সেমি হবে। আচ্ছা, একটা 7 কেটে যাবে, এটা 3 হলো, এটা 3 3 কেটে গেল, তাহলে ওপরে এইগুলো গুণ করব, করে তলায় আর কাটতে হবে না, এইগুলো 10 10 10 মানে 1000 আছে, 0.3 ঘর বাদিকে সরিয়ে দিবি, তাহলেই হবে। এখানে গুণ করলে 22 4 88, আর 21 এর বর্গ কত হয়, 21 ইন্টু 21 কত হয়
441, তাহলে 441কে 88 দিয়ে গুণ করবি। 8 একে 8, 8 4 32, 2 হাতে রইল 3, 4 32, এতে যদি 35। তাহলে 38808 বাই ধর 1000 আছে, তাহলে 0.3 বছরে 38.808 ঘন সেমি, এটা হয়ে যাবে। ঠিক আছে, আর তার সঙ্গে বক্রতলের ক্ষেত্রফলও বের করতে বলেছে। তাহলে নিরেট গোলার বক্রতলের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল 4 পাই আর স্কোয়ার সমান 4 ইন্টু 22/7 ইন্টু 21/10 ইন্টু 21/10, এত বর্গ সেমি। 7 3 21, আর এটাও সেম, 10 10 কাটার দরকার নেই, গুণ কর। 22 4 88, 88কে 3 দিয়ে গুণ করলে 3 আসতে 24, 4 হাতে 2, 3 আসতে 25 26, এটাকে 21 দিয়ে গুণ কর। 4 6 2 8, 2 হাতে 1, 2 5, 4 14, 4 হাতে 1, 5 5, তাহলে 5544/100 এত বর্গ সেমি, তাহলে 55.44 বর্গ সেমি, 55.44 বর্গ সেমি। ঠিক আছে, এইটা তাহলে এতে হচ্ছে 38.808 ঘন সেমি লোহা আছে, আর এইটার বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 55.44 বর্গ সেমি। করে নে। 8টা বলছে একটি নিরেট সিসার গোলকের ব্যাসের দৈর্ঘ্য 14 সেমি এবং গোলকটি গলিয়ে 3.5 সেমি দৈর্ঘ্যের কতগুলি নিরেট গোলক পাওয়া যাবে, মানে একটা বড় গোলক আছে, ওটাকে গলিয়ে অনেকগুলো ছোট গোলক পাওয়া যাবে, কটা পাওয়া যাবে? তাহলে আমরা দুটোরই আয়তন বের করব, করে সমান করে দেবো, মানে ভাগ করে দেবো আর কি। বড় গোলকটার আয়তন বের করব আর ছোট গোলকটার আয়তন বের করব। বড় গোলকটার আয়তনকে ছোট গোলকের আয়তন দিয়ে ভাগ করে দিলেই কটা গোলক হবে সেটা বেরোবে। এখানে কিন্তু পুরো গোলকটার আয়তন বের করার দরকার নেই, কারণ ওটা আমাদের উত্তরই নয়, পাইটা পাই রাখবি, কাটাকুটি হবে। প্রথমে ধর সিসার নিরেট গোলকের ব্যাস দিয়েছে 14, তাহলে সিসার নিরেট গোলকের ব্যাস 14 দিয়েছে, ব্যাসার্ধ কত হবে? 14/2 মানে 7 সেমি হবে। আচ্ছা, তাহলে সিসার গোলকের আয়তন হবে 4/3 পাই আর কিউব ঘন সেমি হয় এটা, তাহলে 4/3 পাই ইন্টু 7 কিউব ঘন সেমি। ঠিক আছে, এটা এরকমই রেখে দিবি, মানও বসানোর দরকার নেই, কাটাকুটি করার দরকার নেই, আমরা লাস্টে কাটাকুটি করব। আচ্ছা, এবার যেটা এই গোলকটা তৈরি করবে তার ব্যাসার্ধ 3.5 সেমি, তাহলে ছোট গোলকের ব্যাসার্ধ 3.5 সেমি, তাহলে ছোট গোলকের আয়তন হবে 4/3 পাই ইন্টু 3.5 হোল কিউব ঘন সেমি। যেহেতু এটা গলি এটা পাওয়া যাচ্ছে, তাহলে এই আয়তনটাকে এটা দিয়ে ভাগ করতে হবে, সুতরাং ছোট গোলক পাওয়া যাবে 4/3 পাই ইন্টু 7 কিউব বাই 4/3 পাই ইন্টু 3.5 এর কিউব, এতটি। 4/3 পাই 4/3 পাই কেটে যাবে, তাহলে উপরে ধর 7 ইন্টু 7 ইন্টু 7 হচ্ছে, আর নিচে 3.5 ইন্টু 3.5 ইন্টু 3.5 হচ্ছে। এটা খুব সহজ একটা নাম্বার, 3.5 এর ডবলই তো 7 হয়, 3.5, তাহলে ডাইরেক্ট কেটে 2 লিখতে, না হলে সেই 10 লিখে লিখে করা যেতে পারে, দরকার নেই। তো ডাইরেক্ট কেটে 2, এটা কাটলে 2 আর এটা কাটলে 2, বুঝতে পারছিস তো? 3.5 এর ডবল 7 হয়, ঠিক, তাহলে 8টি হয়ে গেল, 8টি গোলক পাওয়া যাবে। আর যদি না বুঝতে পারিস, না বোঝার কিছুই নেই, তবু না বুঝতে পারলে এটা তাহলে লিখবি 35 ওপরে 10 হবে, 35 10 হবে, 35 10 হবে, তারপর কেটে ওই 2 2 2 পাবি। ঠিক আছে, তাহলে এই সিসার গোলকটা গলিয়ে আমরা ছোট 8টা গোলক পাবো। করে নে, তারপরেরটা করবো।
নয়েরটা বলছে 3 সেমি 4 সেমি আর 5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট তিনটে নিরেট তামার গোলক গলিয়ে একটা বড় নিরেট গোলক করা হলো, তাহলে বড় গোলকটার ব্যাসার্ধ হিসাব করো। তাহলে যেহেতু এই তিনটে গোলক গলিয়েই বড়টা পাওয়া গেছে, তাহলে এদের তিনজনের আয়তনের পরিমাণটা ওই বড় গোলকটার আয়তনের সঙ্গে সমান হবে। ঠিক আছে, তাহলে এক লাইনেই লিখবি 3 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের আয়তন 3 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের আয়তন 4/3 পাই ইন্টু 3³ ঘন সেমি। আচ্ছা, 4 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের আয়তন 4/3 পাই ইন্টু 4³ ঘন সেমি, আর 5 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের আয়তন 4/3 পাই ইন্টু 5³ ঘন সেমি। এইটা তিনটের বেরিয়ে গেল। এবার আমরা বড় গোলকেরটা ধরে নেব। ধরি বড় গোলকের ব্যাসার্ধ 8 সেমি, ধরি বড় গোলকের ব্যাসার্ধ 8 সেমি, তাহলে বড় গোলকের আয়তন কত হবে? 4/3 পাই ইন্টু R³ ঘন সেমি, এইটা হবে। এবার যেহেতু এই তিনটে গলিয়েই আমরা এটা পাবো, তাহলে এর আয়তনটা এদের তিনজনের যোগফলের সমান হবে। তাহলে শর্তানুসারে 4/3 পাই R³ সমান 4/3 পাই। দেখ, তিনটে যদি যোগ করি তাহলে কি এই 4/3 পাইটা কমন চলে যাবে, কমন গিয়ে শুধু ব্র্যাকেটে কত হবে? 3³ প্লাস 4³ প্লাস 5³, তাই তো? বুঝতে পারলি তো? এই তিনটে যোগফল হবে, তিনটে থেকেই 4/3 পাই কমন যাবে, তাহলে পড়ে থাকবে কত? 3³ প্লাস 4³ প্লাস 5³ এটা। আচ্ছা, বাদিক ডান দিক উভয়ই 4/3 পাইটা কেটে যাবে, তাহলে বা লিখতে পারি R³ সমান 3³ কত হয়? 27 প্লাস 64 প্লাস 125, তো যোগ করলে হয় 216। তাহলে বা R³ সমান 216 বা R সমান কিউব রুট অফ 216 সমান 6 পাবি। আর উত্তরটা খেয়াল করবি, বড় গোলকের ব্যাস দিয়েছে না ব্যাসার্ধ দিয়েছে? ব্যাসার্ধই দিয়েছে, তাহলে এটাই উত্তর। সুতরাং বড় গোলকের ব্যাসার্ধ 6 সেমি, বড় গোলকের ব্যাসার্ধ 6 সেমি। ঠিক আছে, এটা উত্তর করে নে। আচ্ছা, এবার দেখ 10-এর অঙ্কটা বলছে একটি অর্ধগোলাকৃতি গম্বুজের ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য 42 ডেসিমি। গম্বুজটির উপরিতল রং করতে প্রতি বর্গমিটার 35 টাকা হিসাবে কত খরচ পড়বে? তো গম্বুজ মানে হচ্ছে ওটা অর্ধগোলক, এই ধরনের জিনিস। এইটা হচ্ছে তোর গম্বুজটা, ঠিক আছে? এর ভূমির ব্যাস বলেছে হচ্ছে তোর 42, তার মানে ভূমির ব্যাসার্ধ 21 হবে, আর এর উপরিতল রং করবে মানে এই 2πr²টা, 2πr, সেই বিড়লা প্ল্যানেটোরিয়াম দেখবি ওপরটা যেরকম গোল, ওই জিনিস আর কি। তাহলে আমরা গম্বুজের 10-এর অঙ্কটা, গম্বুজের ভূমির ব্যাসার্ধ, গম্বুজের ভূমির ব্যাসার্ধ 42/2 মানে 21 ডেসিমি, আর গম্বুজের বক্রতলের ক্ষেত্রফল বের করব। বক্রতলের ক্ষেত্রফল 2πr², 2 গুণ 22/7 ইন্টু 21 ইন্টু 21 বর্গ ডেসিমি। এটা কাটলে 3, আচ্ছা গুণ করলে এখানে 22 দুগুণে 44, 3 গুণ করলে 4 3 12, 2 হাতে 1 যাতে 13, 132, ওটাকে আবার 21 দিয়ে গুণ, 4 6 2, ঠিক আছে, 2772
বর্গ ডেসিমি। এটা বক্রতলের ক্ষেত্রফল বেরিয়ে গেল। এবার বলছে প্রতি বর্গমিটার, দেখ এখানে একটা জিনিস খেয়াল কর, রংটা করছে কিন্তু প্রতি বর্গমিটার হিসাবে দিয়েছে 35 টাকা, কিন্তু এখানে আমাদের বেরিয়েছে বর্গ ডেসিমি। তাহলে বর্গ ডেসিমিটার থেকে বর্গ মিটারে গেলে কত দিয়ে গুণ করতে হবে, না কত দিয়ে ভাগ করতে হবে, কি করতে হবে, 100 দিয়ে কি করতে হবে, ভাগ করতে হবে। এমনিতে ডেসিমিটার থেকে মিটারে গেলে 10 দিয়ে ভাগ, কিন্তু বর্গ আছে তাহলে 100 দিয়ে ভাগ করতে হবে, সমান 2772/100 বর্গ মিটার, 27.72 বর্গ মিটার। ঠিক আছে, 27.72 বর্গ মিটার। এবার তাহলে প্রতি বর্গ মিটার, প্রতি বর্গ মিটার 35 টাকা হিসাবে 27.72 বর্গ মিটার রং করতে খরচ হবে 27.72 গুণ 35 টাকা। তাহলে 27.72কে 35 দিয়ে গুণ করব, 0 হাতে 1, 5 7 15, 36 6 হাতে 3, 8 হাতে রইল 3, 13, 6। তাহলে 970.20 টাকা, 970.20 টাকা এইটা খরচ হবে, করে নে। 11 অঙ্কটা কি বলছে, একই ধাতুর পাত থেকে তৈরি দুটি ফাঁপা গোলকের ব্যাসের দৈর্ঘ্য যথাক্রমে 21 সেমি এবং 17.5 সেমি। গোলক দুটি তৈরি করতে যে পরিমাণ ধাতুর পাত লেগেছে তার অনুপাত করতে বলেছে। যেহেতু ফাঁপা গোলক আর পাত লেগেছে মানে ওর বক্রতলের ক্ষেত্রফলটা বের করতে হবে, ঠিক আছে, আয়তন কিন্তু নয়। যে পরিমাণ ধাতুর পাত লেগেছে, কারণ পাতটা তো একই ডেপ, তাহলে আয়তনটা লাগবে না, তাহলে আমাদের বক্রতলের ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে প্রথম গোলকের ব্যাসার্ধ কত হবে, 21/2 সেমি। তাহলে প্রথম গোলকের বক্রতলের ক্ষেত্রফল 4 পাই ইন্টু 21/2 এর হোল স্কয়ার এত বর্গ সেমি, এটা হলো। ঠিক আছে, আচ্ছা পাই এর মান বসাতে হবে না, কারণ অনুপাত চেয়েছে, কাটাকুটি করব। দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ মানটা দিয়েছে, দেখ 17.5, তো 17.5/2 করতে হবে, ব্যাস দিয়েছে 17.5, ব্যাসার্ধ হচ্ছে 17.5/2 হবে, 17.5/2 হবে, এত সেমি হবে। এবার এইটাকে যে যার নিজের মতো সুবিধা মতো কাটাকুটি করে, তো এটাকে যদি আমি এরকম লিখি 175/2 ইন্টু 10, 175/2 ইন্টু 10, যদি কাটাকুটি করি 5 দিয়ে, এটা 2 বেরোলো, এটা 5 3 15, 2 5 5 5 25, তাহলে পেলি 35/4, 35 যাদের পাশে সমান চিহ্ন নেই তলায় লেখ, তাহলে 35/4 সেমি, 35/4 সেমি। ঠিক আছে, তাহলে দ্বিতীয় গোলকের বক্রতলের ক্ষেত্রফল সমান সেম 4 পাই ইন্টু 35/4 হোল স্কয়ার বর্গ সেমি। এবার আমাদের এদের আয়তনের অনুপাতটা চেয়েছে, তাহলে প্রথম গোলকের বক্রতলের ক্ষেত্রফল বাই দ্বিতীয় গোলকের বক্রতলের ক্ষেত্রফল। সমান কি হবে, এইটা 4 পাই ইন্টু 21/2 এর হোল স্কয়ার বাই
4 পাই ইন্টু 35/4 এর হোল স্কোয়ার। 4 পাই কেটে গেল। আচ্ছা 21/2 যেটা আছে, তাহলে এটা কি হবে দেখ, ওপরে হবে 21 ইন্টু 21, তলায় ধর 2 ইন্টু 2টা এলো, আর এই 35/4 আছে, চারগুলো কি হবে, চারগুলো ওপরে যাবে, তাহলে তলায় হবে 35 ইন্টু 35 আর ওপরে হবে 4 ইন্টু 4। এবার এটা কাটাকুটি কর, 2 2 কাটলে এটা 2 হবে, 2 কেটে গেল। আচ্ছা 35 আর 21 কতর নামতায় যাবে, 7-এর নামতায় যাবে, তাহলে 7 3 21, 7 5 35, 5 3, তাহলে পেলি 3 3 9, 9 4 36, ওপরে পেলাম 36, নিচে 5 5 25, তাহলে অ্যান্সার হলো 36:25। তাহলে গোলক দুটি তৈরি করতে পরের লাইনে লেখ, এটা তো এইখানে সমান দিয়ে তলায় তলায় লেখ, এটার পরে তলায় তলায় লেখ। যে পরিমাণ ধাতুর পাত লেগেছে তার অনুপাত 36:25, এইটা হবে। 12 অঙ্কটায় বলছে একটি ধাতব গোলকের উপরিতল এমন ভাবে কেটে নেওয়া হলো যে নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল আগের গোলকের ঠিক অর্ধেক, তাহলে কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে অবশিষ্ট নতুন গোলকের আয়তনের অনুপাত চেয়েছে। ভালো করে প্রশ্নটা বোঝ। একটা গোলক ছিল, ঠিক আছে, এটাকে কেটে নিয়েছে, পাশ থেকে কেটে নিয়েছে, কেটে নিয়ে একটা নতুন গোলক পেয়েছে। একটা বড় গোলক ছিল, সেটাকে পাশ থেকে চেঁচে নিয়ে একটা নতুন গোলক পেয়েছে, এবং নতুন গোলকটা পাওয়ার ফলে কি হয়েছে, যে এই নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফলটা আগের গোলকের বক্রতলের ক্ষেত্রফলের ঠিক অর্ধেক, তাহলে কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে, কেটে নেওয়া অংশ মানে যেটা বাদ দিয়ে দিয়েছে আর কি, কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে অবশিষ্ট নতুন গোলকটার আয়তনের অনুপাত চেয়েছে। অবশিষ্ট এই যে নতুন গোলকটা, তার আয়তনের অনুপাত চেয়েছে। ঠিক আছে, কেটে নেওয়া অংশ মানে যেটা বাদ দিয়ে দিয়েছে, যেটা বাদ পড়ে গেছে আর কি, সেটার সঙ্গে অবশিষ্ট নতুন গোলকের আয়তন চেয়েছে। তাহলে প্রথমে আমরা কি করব, ধর বড় গোলকটার ব্যাসার্ধ ক্যাপিটাল আর ধরলাম, ছোট গোলকটা যেটা আর কি নতুন তৈরি হচ্ছে সেটা স্মল আর, এটা ক্যাপিটাল আর, তার মানে এর আয়তন কত হবে, এর আয়তন হবে 4/3 পাই আর ক্যাপিটাল আর কিউব, তাই তো। আর এর বক্রতলের ক্ষেত্রফল কত হবে, 4 পাই ক্যাপিটাল আর স্কোয়ার, এটা বড়টা। আর যে নতুন যে গোলকটা তৈরি হয়েছে তার যদি ব্যাসার্ধ আমরা স্মল আর ধরি, তাহলে তার আয়তন কত হবে, 4/3 পাই স্মল আর কিউব, আর তার এ হবে 4 পাই স্মল আর স্কোয়ার। এবার আমাদের প্রশ্নে একটাই বলেছে যে এই বড় গোলকের আয়তন, এইটার আয়তনটা এর অর্ধেক, এইটা এই সরি আয়তন নয়, এটার বক্রতলের ক্ষেত্রফলটা এর অর্ধেক, তার মানে এটা সমান এটা বাই 2। সেখান থেকে আমরা এই ক্যাপিটাল আর আর স্মল আর এর সম্পর্ক পেয়ে যাব, এটা একটা পাবো। এবার এই যে কেটে নেওয়া অংশের যে আয়তনটা চাই, তো কেটে নেওয়া অংশের আয়তন মানে কি, বড়টা থেকে ছোটটা বাদ দেবো, তবে যেটা কেটে নেওয়া অংশের আয়তন সেইটা পেয়ে গেলাম, সেখানে স্মল আর এর মান বসিয়ে দেবো, আর নতুন গোলকের আয়তনের অনুপাত চেয়েছে, তাহলে ওখান থেকে আমরা কেটে নেওয়া অংশের আয়তনটা পাবো, আর এইটা হচ্ছে নতুন গোলকের আয়তন অনুপাত, এই দুটোর অনুপাতটাই করতে হবে। ঠিক আছে, তাহলে প্রথমে লিখবো 12টা, ধরি না আঁকলেও চলবে, এঁকে রাখ। ধরি ধাতব গোলকের ব্যাসার্ধ ক্যাপিটাল আর একক, ক্যাপিটাল আর একক, ধাতব গোলকের আয়তন 4/3 পাই ক্যাপিটাল আর কিউব ঘন একক, আর ধাতব গোলকের বক্রতলের ক্ষেত্রফল 4 পাই ক্যাপিটাল আর স্কোয়ার বর্গ একক। এবার কেটে নেওয়ার পর
আবার ধরি কেটে নেওয়ার পর এটা প্রথমে লিখে পরের লাইনে নতুন গোলকের ব্যাসার্ধ স্মল আর একক, নতুন গোলকের আয়তন 4/3 পাই আর কিউব ঘন একক, আর নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল। ফোর পাই স্মল আর স্কোয়ার বর্গ একক, 4 পাই স্মল আর স্কোয়ার বর্গ একক। ঠিক আছে, আমি জাস্ট ধরলাম বড় গোলকটা ক্যাপিটাল আর, ছোট গোলকটা স্মল আর, তার রেসপেক্টে যা ফর্মুলা, জাস্ট ফর্মুলাটা বসিয়ে নিলাম। ঠিক আছে, প্রথম আমাদের প্রশ্নে কি বলেছে, এমন ভাবে কেটে নেওয়া হয়েছে যে নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফলটা আগের যে গোলকটা ছিল, প্রথমে যেটা গোলকটা ছিল তার ক্ষেত্রফলের অর্ধেক। তাহলে শর্তানুসারে 4 পাই স্মল আর স্কোয়ার সমান 4 পাই ক্যাপিটাল আর স্কোয়ার বাই 2। 4 পাই স্মল আর স্কোয়ার সমান 4 পাই ক্যাপিটাল আর স্কোয়ার বাই 2। ঠিক আছে, আচ্ছা এইটা তো কাটলে 2 হবে, উভয় পক্ষ পাই পাই কেটে যাবে। আচ্ছা, বা আর স্কোয়ার সমান পাবি পাই পাই আর কি কেটে গেলাম, আর স্কোয়ার পাবি 2 ক্যাপিটাল আর স্কোয়ার বাই ধর 4, এটা কাটলে 2 পাবি সমান ক্যাপিটাল আর স্কোয়ার বাই 2। তাহলে বা আর সমান পাবো, স্মল আর সমান পাবো √ওভার ক্যাপিটাল আর স্কোয়ার বাই 2, তাই তো। স্মল আর সমান √ওভার ক্যাপিটাল আর স্কোয়ার বাই 2, বা আর সমান আমরা পাচ্ছি আর বাই √2, স্মল আর সমান পাচ্ছি ক্যাপিটাল আর বাই √2, আর সেখান থেকে আমরা ক্যাপিটাল আর সমান পাবো কত, এটা ভাগ আছে এখানে এলে গুণ হয়ে যাবে, তাহলে √2 ইন্টু স্মল আর, ক্যাপিটাল আর সমান √2 ইন্টু স্মল আর, এই মানটা আমরা ব্যবহার করব। ঠিক আছে, ক্যাপিটাল আর সমান √2 ইন্টু স্মল আর, এটা একটা পেয়ে গেলাম। এবার আমাদের অনুপাত দিয়েছে যে কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে ওই অবশিষ্ট যে নতুন গোলকটা তৈরি হলো তার আয়তনের অনুপাত। তাহলে কেটে নেওয়া অংশের গোলকের আয়তনটা, মানে কেটে নেওয়া অংশের আয়তনটা কত পাবো, এই গোটাটা থেকে ছোটটা বাদ দেবো, তবে এই কেটে নেওয়া জিনিসটা পাবো, তাই তো। আর নয়, 4/3 পাই আর কি, এই যে অংশটা তো কেটে নেওয়া অংশ, তাই তো, এটাই তো চেঁচে ফেলে দিয়েছে। তাহলে এটার আয়তন কত হবে, বড়টার আয়তন মাইনাস ছোটটার আয়তন। তাহলে কেটে নেওয়া অংশের আয়তন কত হবে, 4/3 পাই ক্যাপিটাল আর কিউব মাইনাস 4/3 পাই স্মল আর কিউব। ঠিক আছে, 4/3 পাই ক্যাপিটাল আর কিউব মাইনাস 4/3 পাই স্মল আর কিউব, কমন চলে যাবে 4/3 পাইটা, তাহলে ব্র্যাকেটে পড়ে থাকবে ক্যাপিটাল আর কিউব মাইনাস স্মল আর কিউব, ক্যাপিটাল আর কিউব মাইনাস স্মল আর কিউব। এবার আমরা এই যে ক্যাপিটাল আর এর মান পেয়েছি √2 স্মল আর, এটা বসিয়ে দেবো, সমান 4/3 পাই ইন্টু, আচ্ছা দেখ ক্যাপিটাল আর কিউব এটার মান কত হবে, √2 আর এর হোল কিউব, √2 ইন্টু স্মল আর এর হোল কিউব মাইনাস স্মল আর কিউব ঘন একক সমান 4/3 পাই, এটাই হয়ে যাবে 2√2 আর কিউব মাইনাস স্মল আর কিউব। ঠিক আছে, 2√2 স্মল আর কিউব, মানে আবার এটা আর কিউবটাও কমন চলে আসবে, তাই তো। তাহলে পাবো 4/3 পাই আর কিউব কমন গেল, ব্র্যাকেটে পাবো 2√2 মাইনাস 1। ঠিক আছে, এইটা হচ্ছে ইনভাইটেড কমা দিলাম, এটা হচ্ছে আমরা যা আচ্ছা এইটা হচ্ছে আমরা আয়তনটা পেলাম। তাহলে এবার আমরা ওই অনুপাতটা বের করব। ঠিক আছে, তাহলে সুতরাং কেটে নেওয়া অংশের আয়তনের সাথে
আয়তনের সাথে, যেটা একদম কোশ্চেনে লেখা আছে লিখে ফেল, কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে অবশিষ্ট নতুন গোলকের আয়তনের অনুপাত। কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে অবশিষ্ট নতুন গোলকের আয়তনের অনুপাত। কেটে নেওয়া অংশের আয়তন এইটা 4/3 পাই স্মল আর কিউব ইন্টু √2 - 1। এটা ইস টু নতুন গোলকটা কি শুধু 4/3 পাই স্মল আর কিউব ছিল, 4/3 পাই স্মল আর কিউব। এবার উভয় পক্ষ 4/3 পাই স্মল আর কিউব কেটে গেল, তাহলে অ্যান্সার পেলাম 2√2 - 1 ইস টু শুধু 1। এটা আমাদের অ্যান্সার। ঠিক আছে, করে নে। 13 অঙ্কটা বলছে 14 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি ভূগোলকের অক্ষটির বক্রতলে 0.7 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্তাকার ছিদ্র করা হয়েছে। তাহলে ভূগোলকটির গোলাকার ধাতব পাতের ক্ষেত্রফল কত? দেখ এখানে ধর যে ভূগোলক আছে মানে গ্লোব যেটা, ঠিক আছে, গ্লোবের কি এখানে দুটো ছিদ্র থাকে, সেখান থেকে সেই এটা বসানো থাকে, তাই তো? তাহলে বলেছে প্রথমে এই যে ভূগোলকটা আছে এটার ব্যাসার্ধের দৈর্ঘ্য 14 সেমি, আর এইখানটা যে ছিদ্র দুটো আছে এই ছিদ্র দুটোর প্রত্যেকটার ব্যাসার্ধ বলেছে 0.7 সেমি। তাহলে কতটা ধাতব পাত লেগেছে? তাহলে আমরা কি করব, গোটাটার ক্ষেত্রফল বের করব, করে এই দুটো বৃত্তাকার যে জায়গা আছে ছিদ্র আছে এই দুটোর ক্ষেত্রফলটা বাদ দেবো। এটা কিন্তু বৃত্ত, এই যে উপরে দুটো ছিদ্র করা আছে এই দুটো বৃত্ত, আর এটা গোলকের যেরকম হবে। ঠিক আছে, তাহলে ভূগোলকের যা ভূগোলকের ব্যাসার্ধ 14 সেমি, তাহলে ভূগোলকের বক্রতলের ক্ষেত্রফল 4 পাই আর স্কোয়ার সমান 4 ইন্টু 22/7 ইন্টু 14 ইন্টু 14 বর্গ সেমি। এটা গুণ করে বল কত হচ্ছে? একটা কাটবে, 22 4 88, তারপর এটাকে 14 দিয়ে গুণ করবি, টু 464 বর্গ সেমি। এবার এই ছিদ্র দুটোর ক্ষেত্রফল বের করব। তাহলে একটি ছিদ্রের ব্যাসার্ধ 0.7 সেমি। ঠিক আছে, এখানে যেটা বললাম ছিদ্রটা কিন্তু একটা বৃত্ত, তাহলে বৃত্তের ক্ষেত্রফল মানে পাই আর স্কোয়ার ফর্মুলাটা ইউজ করতে হবে। ঠিক আছে, তাহলে একটি ছিদ্রের ক্ষেত্রফল একবারে দুটো করে দিই, দুটি ছিদ্রের ক্ষেত্রফল কত হবে? 2 ইন্টু পাই আর স্কোয়ার, 2 ইন্টু 22/7 ইন্টু 7/10 ইন্টু 7/10, 2 ইন্টু 22/7 ইন্টু 7/10 ইন্টু 7/10, এত বর্গ সেমি। 2 দিয়ে গুণ করলাম কারণ দুটো আছে, উপরে একটা আছে নিচে একটা আছে, 7 7 কেটে যাবে, 22 দুগুণে 44, 44কে 7 দিয়ে গুণ করলে 4 7 28 8, হাতে 2, 4 7 308, তাহলে 308/100 সমান 3.08 বর্গ সেমি, 3.08 বর্গ সেমি। ঠিক আছে, তাহলে এবার এইটা থেকে এটা বাদ চলে যাবে। তাহলে সুতরাং ভূগোলকটির ধাতব অংশের ধাতব পাতের ক্ষেত্রফল সমান 2464 মাইনাস 3.08 বর্গ সেমি। এখানে কিন্তু দশমিকের সংখ্যা আছে, বিয়োগটা ভালোভাবে করবি। 2464.00 তারা 3.08 হবে। ঠিক আছে, তাহলে এটা হবে 2
হাতের 1 দিলে 9, 4 দিলে 0, তারপর 6, 4, 2, তাহলে 2460.92 বর্গ সেমি এটা হবে 2460.92 বর্গ সেমি। এত বর্গ সেমি পাত আছে ওই ভূগোলকটায়। 14টা বলছে 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি নিরেট লোহার গোলককে গলিয়ে 1 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধে কটি নিরেট গুলি পাওয়া যাবে। এটা একদম কত অঙ্কটার মতো, ওই 8-এর অঙ্কটার মতো। 8-এরটার চেয়ে বরং আরো সহজ, মানে আরো সহজ সহজ নাম্বার আছে ওখানে। তো তবু একটা দশমিকে ছিল, এখানে সেটাও নেই, দশমিকের সংখ্যাও নেই। তাহলে একবারে 8 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের আয়তন, 8 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের আয়তন 4/3 পাই ইন্টু 8 কিউব ঘন সেমি, আর 1 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট গুলির আয়তন 4/3 পাই ইন্টু 1 কিউব ঘন সেমি। সুতরাং বড় গোলকটি গলিয়ে নিরেট গুলি পাওয়া যাবে, নিরেট গুলি পাওয়া যাবে কটা পাওয়া যাবে? 4/3 পাই 8 কিউব বাই 4/3 পাই 1 কিউব। তো এটা তো আর কিছু করারই নেই। তাহলে 8 কিউব কত হয়? তলায় 1 কিউব একই হবে, তাহলে 8 কিউব হয় 512। তাহলে 512টা পাওয়া যাবে। ঠিক আছে, এটাই উত্তর। শর্ট কোশ্চেন দেখ, 15 দাগের আই, 15 দাগের এর আই, একেরটা কি বলছে? 2r একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট গোলকের আয়তন 2r, তাহলে ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ 2r, তাহলে আয়তন কত হবে? আয়তন কি 4/3 পাই আর কিউব, তো তাহলে 4/3 পাই ইন্টু 2r এর হোল কিউব, 4/3 পাই ইন্টু 8টা কত হবে? 8r কিউব। তাহলে 4 আসতে 32 পাই আর কিউব বাই 3, এত ঘন একক, এত ঘন একক। অপশন কত? অপশন এ। আচ্ছা, 2-এরটা দেখ, দুটি নিরেট গোলকের, এই যে একদম যেটা উদাহরণে বললাম, দুটি নিরেট গোলকের আয়তনের অনুপাত 1:8, তাহলে তাদের বক্রতলের ক্ষেত্রফল কত? তাহলে ব্যাসার্ধ যদি r1 ও r2 হয়, r2 একক, তাহলে আয়তনের অনুপাত কত দিয়েছে? 1/8, মানে 4/3 পাই r1 কিউব বাই 4/3 পাই r2 কিউব সমান 1/8। এটা কেটে যাবে, তাহলে সেখান থেকে পাবো আমরা r1/r2 হোল কিউব সমান 1/2 এর হোল কিউব। সুতরাং r1/r2 সমান 1/2 পেলাম। এবার বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত চেয়েছে। প্রথম গোলকের বক্রতলের ক্ষেত্রফল বাই দ্বিতীয় গোলক। 1 নম্বরে শর্ট কোশ্চেন দিলে এসব লিখতে হবে না, শুধু ফর্মুলাটা লিখবি। একটু লিখিয়ে দিচ্ছি যাতে বুঝতে পারিস পরে। প্রথম গোলকের বক্রতলের ক্ষেত্রফল বাই দ্বিতীয় গোলকের বক্রতলের ক্ষেত্রফল সমান 4 পাই r1 স্কয়ার বাই 4 পাই r2 স্কয়ার। 4 পাই কেটে যাবে, তাহলে r1/r2 হোল স্কয়ার সমান 1/2 এর হোল স্কয়ার সমান 1/4। তাহলে অ্যান্সারটা হয়ে যাচ্ছে 1:4, অপশন বি। অপশন বি 1:4, এটা অ্যান্সার। যদি 1 নম্বরে দেয় করতে, এখান থেকে জাস্ট বুঝে যে r1/r2 1/8 হচ্ছে, তাহলে r1 স্কয়ার বাই r2 স্কয়ার, মানে এটার বর্গ হবে 1/4 করে দিবি। তারপর এটা করবো, করেগুলো। 3-এরটা কি বলছে? 7 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রে, অর্ধগোলকের সমগ্র তল কত? 3 পাই r স্কয়ার, তাই তো? তাহলে অর্ধগোলকের ব্যাসার্ধ
7 সেমি আর সমগ্র তলের ক্ষেত্রফল 3 পাই আর স্কোয়ার। আচ্ছা, উত্তরে দেখ পাই এর মান কিন্তু পাই রাখা আছে, তাহলে আমরা পাই ব্যবহার করব। তাহলে 3 পাই ইন্টু 7 স্কোয়ার বর্গ সেমি। 7 7 49, 49 কে 3 দিয়ে গুণ করলে 147, তাহলে 147 পাই বর্গ সেমি। এটা অপশন কতই আছে? অপশন সি। চারেরটা, দুটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 16:9। এটা ওই এইটার মতোই। তাহলে একবারেই লিখছি, দেখ 4 পাই r1 স্কোয়ার বাই 4 পাই r2 স্কোয়ার সমান অনুপাত দিয়েছে 16:9, 16/9। এটা কেটে যাবে, তাহলে এখান থেকে আমরা পাবো r1 বাই r2 এর হোল স্কোয়ার সমান 16টা হয় 4, 4/3 এর হোল স্কোয়ার। তাহলে r1 বাই r2 সমান হচ্ছে 4/3। আর আমাদের আয়তনের অনুপাত চেয়েছে, তাহলে 4/3 পাই r1 কিউব বাই 4/3 পাই r2 কিউব। এইগুলো কাটবে, r1 বাই r2 এর হোল কিউব সমান 4/3 এর হোল কিউব সমান 4 4 16, 4 16 64 বাই 27। তাহলে অ্যান্সার হয়ে গেল এ 64:27। ঠিক আছে, এইটা অ্যান্সার হবে। পাঁচেরটা এবার বলছে একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল ও 3 গুণ আয়তনের সাংখ্যমান সমান হলে, মানে একটা নিরেট গোলক আছে, তার যেটা বক্রতলের ক্ষেত্রফল আর তার আয়তনের 3 গুণের যে সাংখ্যমান, এই দুটো যদি সমান হয় তাহলে গোলকটির ব্যাসার্ধ কত। তাহলে ধরি গোলকের ব্যাসার্ধ r একক, বক্রতলের ক্ষেত্রফল 4 পাই r স্কোয়ার বর্গ একক আর আয়তন 4/3 পাই r কিউব ঘন একক। প্রশ্নে কি বলেছে, যে যদি বক্রতলের ক্ষেত্রফলটা ও 3 গুণ আয়তনের সাংখ্যমান সমান হয়। 3 গুণ আয়তন মানে কি, এটার সঙ্গে 3 গুণ। তাহলে শর্তানুসারে বক্রতলের যেটা ক্ষেত্রফল 4 পাই r স্কোয়ার সমান এর 3 গুণ, 3 ইন্টু 4/3 পাই r কিউব, এটা দিয়েছে। এইটা যদি সমান হয় তাহলে ব্যাসার্ধ কত হবে। তো এখানে 3 3 কেটে গেল, 4 পাই সব কেটে যাবে, তাহলে তুই r স্কোয়ার সমান r কিউব পাবি। মানে এখান থেকে পাবি কি, দুটো r কেটে গেলে r সমান 1 পাবি, r এর মান 1 পাবি। মানে এখানে ধর r স্কোয়ার কেটে গিয়ে 1 হবে, এটা r কেটে r সমান 1। তাহলে গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে, 1 একক হবে। অপশন এ 1 একক। সত্য মিথ্যাটা, একটি নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ করলে আয়তন কি দ্বিগুণ হবে? না, আয়তন কত গুণ হয়ে যায়? ব্যাসার্ধ যদি দ্বিগুণ হয়, আর থেকে যদি 2r হয়, তাহলে আয়তন তো এমনি থাকে 4/3 পাই r কিউব, তাই তো? তাহলে সেটা কত হয়ে যাবে, 4/3 পাই r কিউব থাকে, সেখান থেকে কত হয়ে যাবে 4/3 পাই ইন্টু 2r এর হোল কিউব, মানে 4/3 পাই ইন্টু এটা কত হয়ে যাবে 4/3 পাই ইন্টু 8r কিউব হবে। তাহলে 8 গুণ হয়ে যাচ্ছে, তাই তো? ব্যাসার্ধ যদি দ্বিগুণ করা হয় তাহলে আয়তন 8 গুণ হয়, দ্বিগুণ হয় না। মিথ্যা। আর তারপরটা, দুটি গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 4:9 হলে ব্যাসার্ধের দৈর্ঘ্য অনুপাত ঠিক আছে 2:3 হবে। মানে 4 পাই r1 স্কোয়ার, এটা হচ্ছে 2-এরটা, 4 পাই r1 স্কোয়ার বাই 4 পাই r2 স্কোয়ার, এটার মান দিয়েছে 4/9। তাহলে r1 বাই r2 হোল স্কোয়ার সমান কত হবে, 2/3 এর হোল স্কোয়ার। তাহলে বর্গ যদি তুলে দিস তাহলে r1:r2 সমান কত হবে, 2:3 হবে। তাহলে ঠিক, এটা সত্য, এটা সত্য হবে। সি এর দাগের আই, সে একটি তল বিশিষ্ট ঘনবস্তু কি গোলক,
গোলক। আচ্ছা, দুয়েরটা বলছে একটি নিরেট অর্ধগোলকের সমতলের সংখ্যা কটা? সমতল একটাই। যদি বলতে একটি নিরেট অর্ধগোলকের তল কটা, দুটো হতো। সমতল মানে শুধু তলারটাই, একটি হবে। তিনেরটা একটি নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 2r একক এবং সমগ্র হলে সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে? এমনি সমগ্র তলের ফর্মুলা কি 3πr², তাই তো? তো এখানে ব্যাসার্ধ যদি 2r হয়, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে? সমগ্র তলের ক্ষেত্রফল 3π × 2r এর হোল স্কোয়ার, এত বর্গ একক হবে। 3π × 4r², তাহলে 12πr², 12π²। তাহলে শূন্য স্থানে কত বলে? 12 বলবে, 12 বসবে অ্যান্সার। ঠিক আছে, এবার শর্ট কোশ্চেন গুলো। 16 কি বলছে? একটি নিরেট অর্ধগোলকের আয়তন ও সমগ্র তলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান। তাহলে অর্ধগোলকটার ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? দেখ, এটা 16 তো আয়তন আর সমগ্র তলের ক্ষেত্রফলের মানটা সমান, তাহলে ওই দুটো জাস্ট ফর্মুলাটা লিখবো, সমান করে দেবো, করলেই আর এর মান পেয়ে যাব। যেটা এটাতেও করলাম, একটা ওই 5-এরটায় করলাম। তাহলে ধরি নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধ r একক, আয়তন কত হয় বল? নিরেট অর্ধগোলকের আয়তনের ফর্মুলা বল। কত হয়? 2/3 হয়, তাই তো? 2/3πr³ ঘন একক। আর সমগ্র তলের ক্ষেত্রফল 3πr² বর্গ একক। এবার এই দুটো সমান বলেছে, তাহলে শর্তানুসারে 2/3πr³ সমান 3πr², বা পাই কেটে যাবে, আর সমান হবে 3 × 3/2। এদিকে r³ আছে, এদিকে r² আছে, তাহলে শুধু একটা আর পড়ে থাকবে। 9/2 সমান 4.5। তাহলে অর্ধগোলকটির ব্যাসার্ধ 4.5 একক। অর্ধগোলকটির ব্যাসার্ধ 4.5 একক। 16-2 বলছে একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফলের সমান। ভালো করে শোন, একটা নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফলের সমান। তাহলে চোঙটার উচ্চতা এবং ব্যাসার্ধের দৈর্ঘ্য উভয়ই যদি 12 সেমি হয়, তাহলে গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? গোলকটার ব্যাসার্ধের দৈর্ঘ্য চেয়েছে। তাহলে ধরি গোলকটির ব্যাসার্ধ r সেমি। তাহলে গোলকটির বক্রতলের ক্ষেত্রফল 4πr² বর্গ সেমি। আচ্ছা, এবার বলেছে নিরেট লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা আর ব্যাস উভয়ই সমান। তাহলে নিরেট লম্ববৃত্তাকার চোঙের ব্যাস যেহেতু 12 বলেছে, ব্যাসার্ধ কত হবে? হাফ হয়ে যাবে, 6 সেমি। আর লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা 12 সেমি। ঠিক আছে, তাহলে লম্ববৃত্তাকার চোঙের আমাদের এটারও বক্রতলের ক্ষেত্রফল বের করতে হবে। কি ফর্মুলা ছিল? লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি ছিল? চোঙ যেটা ছিল, বল কি ছিল? এই
বক্রতল মানে এই যে এই জিনিসটা শুধু, তাহলে ছিল হচ্ছে 2πr/h সমান 2 × 22/7 ইন্টু, আচ্ছা পাইটা পাই রাখ কারণ কাটবে, 12 × 6 এত বর্গ সেমি, 2π × 12 × 6 বর্গ সেমি। এটা তুই হিসাবটা করতেও পারিস নাও করতে পারিস, কারণ আমরা এটা কাটাকুটি করব, না গুণ করলেও চলবে। যেহেতু এই দুটোর মান সমান বলেছে, তাহলে শর্তানুসারে 4πr² সমান 2π × 12 × 6, গুণক করার দরকার নেই, এখানে কাটাকুটি করব, পাই পাই কেটে যাবে, বা r² সমান 2 × 12 × 6/4, তাহলে বা r সমান √36 মানে 6, তাহলে গোলকের ব্যাসার্ধ 6 সেমি। গোলকের ব্যাসার্ধটা হবে 6 সেমি। তিনেরটা বলছে একটি নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল আর একটা নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল এদের সমান মান, তাহলে অর্ধগোলক এবং গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত চেয়েছে। তাহলে ধরি অর্ধগোলকের ব্যাসার্ধ r1 একক ও গোলকের ব্যাসার্ধ r2 একক। অর্ধগোলকটার ব্যাসার্ধ r1 একক আর গোলকটার ব্যাসার্ধ r2 একক। এবার বলেছে এর হচ্ছে সমগ্রতলের ক্ষেত্রফল আর ওর বক্রতলের ক্ষেত্রফল সমান, তাহলে অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল 3πr² বর্গ একক, আর গোলকের বক্রতলের ক্ষেত্রফল 4πr² বর্গ একক। এবার এই দুটো সমান বলেছে, শর্তানুসারে 3πr² সমান 4πr² বা পাই পাই কেটে যাবে, তাহলে r1² সমান 4/3 বা r1/r2 সমান 4/3 সমান ওপরে 2 হবে নিচে √3 হবে, তাহলে সুতরাং r1:r2 এদের অনুপাত বেরোবে 2:√3। তাহলে অর্ধগোলক ও গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 2:√3। অর্ধগোলক ও গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 2:√3। গট। চারেরটা কি বলছে, একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল s এবং আয়তন v হলে s³/v² এর মান নির্ণয় করো। তাহলে পাই এর মান এখানে বসাবি না, তাহলে ধরি গোলকের ব্যাসার্ধ r একক, গোলকের বক্রতলের ক্ষেত্রফল ব্র্যাকেটে s, বক্রতলের ক্ষেত্রফলটা s ধরতে বলেছে, তো s এর মান কত হবে 4πr², এত বর্গ একক, আর আয়তনটা কত হবে, আয়তন v সমান 4/3πr³ ঘন একক। এবার আমাদের s³/v² এটার মান বের করতে দিয়েছে, তাহলে s³/v² এটার মান কত হবে, s³ মানে এটার কিউব, তাহলে 4πr², এটার হোল কিউব বাই তলায় হবে 4/3πr³ এটার হোল স্কয়ার। ঠিক আছে, তাহলে এটা কত লিখবো,
এটা ভাঙলে হবে 64 পাই কিউব r⁶ বাই তলায় হবে স্কোয়ার আছে এটা, তাহলে 16/9 পাই স্কোয়ার r⁶ r⁶ কাটবে, পাই আর স্কোয়ার একটা পাই কাটবে, সমান 64 পাই ইন্টু ওই 9টা ওপরে উঠবে বাই 16, 4 × 16 = 64, তাহলে 36 পাই। এটা হবে অ্যান্সার, 36 পাই। বলছে একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% বৃদ্ধি করলে বক্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? তাহলে প্রথমে ধরি গোলকের ব্যাসার্ধ আর একক, ঠিক আছে, গোলকের ব্যাসার্ধ আর একক, তাহলে গোলকের বক্রতলের ক্ষেত্রফল কত হবে? বক্রতলের ক্ষেত্রফল 4πr² বর্গ একক, ঠিক আছে। এবার বলছে যে যদি ব্যাসার্ধ 50% বাড়ানো হয়, তাহলে ব্যাসার্ধ 50% বৃদ্ধি করলে, হ্যাঁ, মানে 3r/2 হবে, করলে পরিবর্তিত ব্যাসার্ধ সমান আর ছিল তার সঙ্গে আর এর 50% বেড়ে যাবে, r + r × 50/100, আর এর 50% বাড়ছে, এটা কাটলে 2 হচ্ছে, তাহলে একবারে করছি যে r + r/2 মানে 3r/2 হবে, ঠিক আছে, 3r/2 একক। বুঝতে পেরেছিস হিসাবটা? r + r/2 হবে, তলায় লসাগু 2 হবে, তাহলে 2r + r 3r/2 হচ্ছে। এবার তাহলে এখন বক্রতলের ক্ষেত্রফল কত হয়ে যাবে? তাহলে এখন বক্রতলের ক্ষেত্রফল 4π × 3r/2 এর হোল স্কোয়ার, এত বর্গ একক, সমান 4π × 9r²/4, 4 4 কেটে গেলে 9πr² বর্গ একক, এটা হলো, আচ্ছা, ছিল 4πr², হলো 9πr², তাহলে বাড়লো কতটা? তাহলে সুতরাং ক্ষেত্রফল বৃদ্ধি পেল 9πr² - 4πr² সমান 5πr², এত বর্গ একক, ঠিক আছে। আর সেই শতকরা বৃদ্ধি বা হ্রাসটা মনে আছে তো? কোনো জিনিসের শতকরা বৃদ্ধি বা হ্রাস মানে কি? যতটা বাড়লো সেটা বাই প্রাথমিক মান ইন্টু 100, তাই তো? তাহলে ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি পেল একটু ফর্মুলাটা মনে, বৃদ্ধি বাই প্রাথমিক মান ইন্টু 100, এইটা হয় আর কি, তাই তো? তাহলে 5πr² বাই প্রথমে ছিল 4πr² ইন্টু 100 এত বর্গ একক, যেহেতু এখানে শতকরা বৃদ্ধি লিখেছে ওই জন্য বর্গ একক লিখলাম। আচ্ছা, এটা কাটাকুটি πr² 4 25 100 হয়, তাহলে 125 বর্গ একক। তাহলে উত্তর ক্ষেত্রফল 125% বৃদ্ধি পাবে, ক্ষেত্রফল 125% বৃদ্ধি পাবে, ঠিক আছে। এইভাবে করতে হবে, তাহলে শেষ হয়ে গেল এই চ্যাপ্টার।